হ্যালো বন্ধুরা, ভালোবাসার সকল রকমের পার্ট গল্প পেতে এক্ষুনি আমাদের খোকনস ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। আজকের এই দিনটা আমার জন্য অনেক স্পেশাল। কেন জানো? কারণ এই দিনে একটা মানুষরূপী পরী জন্ম হয়েছিল, আর এই পরীটা আমার জীবনে উপরওয়ালা দেওয়া এক চমৎকার উপহার, যাকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আজ সেই কথা পরীর জন্মদিন। ম্যানি ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। কথা পরী, তোমার জীবন খুশি আর আনন্দে ভরে উঠুক। জানো, তোমার মুখে হাসিটা দেখার জন্য আমি প্রাণও পার করতে পারি। আমার কথা শুনে নিশ্চয় আমাকে পাগল মনে হচ্ছে, তাই না? তোমার ভালোবাসায় যে আমি পাগলই হয়ে গিয়েছি। তাই তো আমার কথাবার্তায় পাগলামির বহিঃপ্রকাশই ঘটেছে। জানো, কখনো ভাবতেও পারিনি যে আমার জীবনেও ভালোবাসা আসবে, আর তোমার ভালোবাসায় এতটা পাগল হব আমি। কেন এত পাগল করলে আমায় তোমার ভালোবাসাতে? ওই কথা পড়ি, অভিমান করিয়াছ আমার পর? প্লিজ কথা পড়ি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি এখন চাইলেও তোমার সামনে এসে দাঁড়াতে পারবো না। আই এম হেল্পলেস কথা বলি, আই এম হেল্পলেস। আমি জানি তুমি আমার পরিচয় জানার জন্য অধীর আগ্রহী অপেক্ষা করছো। শুধু আর একটা বছর কথা বলি, তোমার অপেক্ষার বেলা শেষ করে ঠিক 1 বছর পর এমনই তোমার জন্মদিনে আমি নিজ হাতে তোমার চুড়ি পরিয়ে দিতে আসবো। তখন না হয় দেখে নেবে, আমি আর জেনে নিবে তোমার না জানা হাজার প্রশ্নের উত্তর। তোমার থেকে দূরে থাকতে আমার যে ভীষণ কষ্ট হয়, কিন্তু কি আর করার, এক প্রকার বাধ্য হয়ে দূরে আছি তোমার থেকে। এবার সবুজ রঙের চুড়ি উপহার দিলাম, যা তোমার সবচেয়ে বেশি পছন্দের। যখন আমি তোমার সামনে এসে দাঁড়াবো, তখন লাল টকটকে গোলাপের সাথে লাল চুড়ি নিয়ে আসবো আর নিজ হাতে পরিয়ে দিব। তোমার এত দিনের অপেক্ষার পালা শেষ করে ভালোবাসা দিয়ে আপন করে নিব আমি। সবই তো বলেই ফেললাম। যাই হোক, আজকে আর কিছু লিখছি না। নিজে খেয়াল রেখো। জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চিঠিটা ভাঁজ করে রেখে দিলাম। গিফটের প্যাকেটটা হাতে নিয়ে খুলতে লাগলাম। খুলে দেখি 6 ডজন সবুজ রঙের রেশমি চুড়ি, আর অন্য আরেকটা প্যাকেটে আমার পছন্দের অনেকগুলো চকলেট। এটা আমার জন্য নতুন কিছু না। গত 6 বছর ধরে আমার প্রতি জন্মদিনে 6 ডজন চুড়ি আর একটা বেনামি চিঠি পাই। চিঠিটা বেনামি বলার কারণ, চিঠিতে কোনো নাম ঠিকানা থাকে না, আর কে দিয়ে যায়, কখন দিয়ে যায়, সেটাও আজ পর্যন্ত জানতে পারলাম না। প্রতিবার ঘুম থেকে উঠে আমার পড়ার টেবিলের উপর দেখতে পাই। মাকে জিজ্ঞেস করলে মা বলেন, হয়তো তোর জেঠিমা দিয়েছে। আর জেঠিমাকে জিজ্ঞেস করলে বলেন, হয়তো তোর জেঠু বা বাবা দিয়েছে। আমি জানি তারা কেউই দেয়নি, কিন্তু আমাকে সবাই এভাবে কনফিউজড কেন করে, সেটাই আমার বুঝে আসে না। অবশ্য আমি শুধু চুরির কথাই জিজ্ঞেস করি। চিঠির ব্যাপারে জানতে ইচ্ছে করলেও লজ্জায় কাউকে কিছু বলি না। তবে এবারই প্রথম চিঠি আর চুরির সাথে আলাদা একটা প্যাকেটে চকলেট পেলাম। এর আগে কখনো চকলেট পাইনি। হয়তো এবার ইচ্ছে হয়েছে তাই দিয়েছে। জানি না কেন বাড়ির সবাই এই ব্যাপারে জেনেও আমায় কিছু বলে না, অথচ আমার অভিভাবক হিসেবে আমাকে বকাঝকা করার কথা, আমার কাছে জবাব চাওয়ার কথা, কিন্তু কেউ কিছুই বলেন না। বিষয়টা আমাকে ভাবালেও আমি কিন্তু অনেক খুশি চুড়িগুলো পেয়ে। নাম আমার কথা চৌধুরী হলেও সবাই আমায় কথা মনি বলে ডাকে। বাবা মায়ের একমাত্র মেয়ে আমি। বাবা মা, জেঠু জেঠিমা আর তাদের একমাত্র ছেলে নীল ভাইয়াকে নিয়ে আমাদের পরিবার। নীল নামটা শুনলে ভয়ে এতটাই কেঁপে উঠি যে কোথাও নীল রং দেখলেও ভয় লাগে, কারণ নীল ভাইয়াকে আমি অনেক অনেক ভয় পাই। এতটা ভয় হয়তো আমি আমার মা বাবাকেও পাই না। নীল ভাইয়া সারাক্ষণ একটা গম্ভীর ভাব নিয়ে থাকে। তাকে জীবনে হাসতে দেখেছি বলেও মনে হয় না। মাস্টার্সে পড়েন, খুবই মেধাবী ছাত্র তিনি, আর এই কারণে বাবা মায়ের কাছে আমাকে অতিরিক্ত বকা খেতে হয়। কারণ আমি ছাত্রী হিসেবে তেমন খারাপ না হলেও পড়াশোনায় আমার একদম মনোযোগ নেই। পড়াশোনা আমার মাথায় ঢুকতেই চায় না। আর কি করে বা ঢুকবে?
সারাদিন তো গান শুনে আর গল্প পড়েই দিন পার করে দিই। আর আমার একমাত্র ঢঙ্গি বান্ধবী সুমাইয়ের সাথে আড্ডা দিই। চিঠিটা ভাঁজ করে আলমারিতে সযত্নে তুলে রাখলাম। কয়েকখানা চিঠি জমেছে এই পর্যন্ত। ঘুম থেকে উঠে আমি আগে নিজের ঘর পরিষ্কার করি, এটা আমার নিত্যদিনের কাজ। আজকেও ঘর পরিষ্কার করে বিছানা গোছাতে ব্যস্ত। তখন হঠাৎ মা আমার রুমে এসে আমায় বলেন, কথামণি, উঠেছিস না? মায়ের দিকে তাকিয়ে মুস্কি একটা হাসি দিয়ে বললাম, হ্যাঁ মা, উঠেছি। মা আমার কাছাকাছি এসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, হ্যাপি বার্থডে আমার সোনা মা। আমি মাকে জড়িয়ে ধরে বললাম, থ্যাংক ইউ মা। মাকে ছেড়ে সোজা হয়ে দাঁড়াতেই মা আমার কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিতে দিতে বললেন, যা, এবার তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, খাবার টেবিলে সবাই তোর জন্য অপেক্ষা করছে। আচ্ছা মা। কিছুটা সময় ভেবে মাকে জিজ্ঞেস করলাম, মা কালকে মৃন্ময় ভাইয়ারা এসেছিল? হ্যাঁ, তুই তো কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলি, তখন সবাই এসেছিল। কি যেন কাজ করেছে সবাই মিলে নীলের সাথে। তারপর রাত 1টার দিকে মনে হয় সবাই চলে গেছে। তা হঠাৎ মৃন্ময়ের কথা কেন জিজ্ঞেস করছিস? না মা, এমনিতেই। আচ্ছা, এখন তাড়াতাড়ি খেতে আয়। ঠিক আছে। মৃন্ময় ভাইয়া হলেন নীল ভাইয়ার মামাতো ভাই। জানি না কেন, তবে মাঝে মাঝে আমার মনে হয় হয়তো এই বেনামি চিঠির পিছনে মৃন্ময় ভাইয়ার হাত আছে। কিন্তু সত্যিটা না জেনে তো কাউকে কিছু বলা যাবে না। কি আর করার আছে, আক্ষেপ করা ছাড়া। তাই এখন 1 বছর অপেক্ষা করতে হবে এই বেনামি চিঠির মালিককে খুঁজে বের করতে। ফ্রেশ হয়ে ডাইনিং রুমে যেতেই সবাই একসাথে বলে উঠল, হ্যাপি বার্থডে কথামণি। হাসি হাসি মুখ নিয়ে চেয়ার টেনে বসে পড়লাম। নীল ভাইয়ার পাশের চেয়ারেই বসলাম। ভাইয়ার পাশেই সবসময় খেতে বসতে হয় আমাকে। আমি নাকি একদম খাওয়া দাওয়া করি না, তাই তিনি সবসময় আমার খাওয়ার ব্যাপারে আমাকে বকাঝকা করেন। আজকে আমার জন্মদিন, অথচ তিনি আমাকে একবার শুভেচ্ছাও জানালেন না। এসেও দেখেছি রাক্ষসের মতো খেয়ে যাচ্ছেন। শুভেচ্ছা তো দূরের কথা, আমার দিকে একবার তাকানোর প্রয়োজনই মনে করেনি এই হনুমানের নাতি। আমি তো তার বোন, তাই হয়তো আমার দিকে তাকান না, অথচ সুমেয়ার দিকে ঠিকই হাওয়া করে তাকিয়ে থাকেন। যত সব। শুনেছি এই হনুমানের নাতির নাকি আবার গার্লফ্রেন্ডও আছে। হায় আল্লাহ, তুমি এই বেচারিকে দেখে রেখো। না জানি কি অবস্থা করেন ওই বেচারির। তবে কাকে পছন্দ করেন বা কে সে, সেই সম্পর্কে কেউই কিছু জানেন না। যে রাগে উনি, তাই সাহস করে কেউ কিছু জিজ্ঞেস করতে পারে না। তবে আমার জানতে অনেক ইচ্ছে করে যে কোন মেয়ের জীবনটা উনি তেজপাতা বানাচ্ছেন। হঠাৎ জেঠিমা আমাকে উদ্দেশ্য করে বললেন, কি রে কথামণি, আজকে কি বানাবো তোর জন্য? আমি খুশিতে গদগদ হয়ে বললাম, পুলি পিঠা খাবো জেঠিমা। আমার কথা শুনে মা হেসে হেসে বললেন, দূর পাগলি, জন্মদিনে পিঠা, তার চেয়ে অন্য কিছু বল। পিঠা তোকে অন্য কোনোদিন বানিয়ে খাওয়াবো। আমি একটু ভেবে বললাম, তাহলে তোমার যেটা ভালো লাগে সেটাই বানিয়ে রেখো। ঠিক আছে, তাই এবার তোকে চুরি দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দিতে হবে। দেখো না আমাকে চুড়ি পরলে কত সুন্দর লাগে। 2 হাত সামনে বাড়িয়ে জেঠিমাকে চুড়ি দেখাচ্ছি। তখন আমার ডান পাশ থেকে গম্ভীর গলায় নীল ভাইয়া বলে উঠলেন, তোর মতো পেতনিকে আবার কেমন লাগবে? বড় জোর চুরি পরার পর পেতনি থেকে প্রমোশন হয়ে শাকচুন্নির মতো লাগতে পারে। আমি ভুলেই গেছিলাম যে এই হনুমানের নাতি আমার পাশেই বসে আছেন। আমাকে কথাগুলো বলে আবার রাক্ষসের মতো খেতে লাগলেন। হিংসুটে একটা। আমার খুশি তার কখনোই সহ্য হয় না। যা মুখে আসে আমাকে তাই বলে। এতে আমি খুশি হলাম না কষ্ট পেলাম সেটা কখনোই ভেবে দেখেন না। আমি ঠোঁট উল্টে মুখ গোমড়া করে বসে আছি। উনি সবসময় আমাকে নিয়ে মজা করেন। তার কথাগুলো শুনে আমার সব খুশি মাটি হয়ে গেল।
ইচ্ছে করছে খাবার রেখে উঠে যেতে, কিন্তু উঠে গেলেও উনি আবার আমাকে কথা শোনাবেন, তাই চুপচাপ খেতে লাগলাম। আমার কাদো কাদো মুখটা দেখে জেঠিমা ভাইয়াকে বললেন, নীল, মেয়েটাকে এভাবে কেন বলিস? তুই তো জানিস ও চুরির জন্য কত পাগল। একটু রাগ রাগ ভাব নিয়ে নীল ভাইয়া জেঠিমাকে বললেন, মা, এসব পাগলামি জেনে আমার কোনো কাজ নেই। আমি উনি আর কিছু বলতে চেয়েও বলতে পারেননি, কারণ ডাইনিং রুমে হঠাৎ মৃন্ময় ভাইয়ার আগমন হলো। হাসি মাখা মুখে একটু চেঁচিয়ে মৃন্ময় ভাইয়া আমাকে বলে উঠলেন, হ্যাপি বার্থডে কত পাখি। ভাইয়ার মুখে কথা পাখির নামটা শুনতে আমার বেশ ভালো লাগে। আমার যখন মন খারাপ থাকে তখন মৃন্ময় ভাইয়া নামটা ধরে ডাকলে মনটা বেশ ভালো হয়ে যায়। এখনো তাই হলো। হনুমানের নাতির কারণে যেই খুশিটা মাটি হয়েছিল সেটা মৃন্ময় ভাইয়া আবার ফিরিয়ে দিলেন। আমিও তাই হাসি মাখা মুখে বললাম, থ্যাংক ইউ ভাইয়া। কি কতক পাখি, মন খারাপ নাকি তোমার? না ভাইয়া, মন খারাপ না, আপনি বসুন ভাইয়া, আমাদের সাথে নাস্তা করে নিন। না না, আমি নাস্তা করে এসেছি। ও আচ্ছা। জেঠিমা মৃন্ময় ভাইয়াকে বললেন, তোকে না বলেছি আমাদের বাসায় এসে সকালে নাস্তা করবি? ফুফি, কি করবো বলো, মা তো না খেয়ে বাসা থেকে বের হতে দেয় না। ভাই কেমন আছে রে? আর ভাবি? হ্যাঁ ভালো, তবে বাবার ব্লাড প্রেশার কালকে একটু বেড়েছিল, আজকে আল্লাহর রহমতে ভালোই আছেন, আর মাও ভালো আছেন। হঠাৎ আমি মৃন্ময় ভাইয়াকে বলে উঠলাম, ভাইয়া রাত্রি কেমন আছে? ওকে কেন নিয়ে আসেন না আপনার সাথে? ভালো আছে, রাতে তো আসতেই চাই, কিন্তু ভাইয়াকে থামিয়ে দিয়ে আমি বলে উঠলাম, কোনো কিন্তু না ভাইয়া, আজকে বিকেলে রাত্রিকে নিয়ে আসবেন। ভাইয়া একটু হেসে আমায় বললেন, ঠিক আছে নিয়ে আসবো। নীল ভাইয়া আমার দিকে তাকিয়ে উনি বললেন, কে রে, খাওয়া শেষ হয়নি তোর? নীল ভাইয়া গম্ভীর গলায় বললেন, তাহলে চল, এবার দেরি হয়ে যাচ্ছে। নীল ভাইয়া জেঠিমাকে উদ্দেশ্য করে বললেন, মা, আমি ইউনিভার্সিটিতে গেলাম। জেঠিমা হ্যাঁ সূচক মাথা নাড়ালেন। চেয়ার থেকে উঠে আমার দিকে তাকিয়ে নীল ভাইয়া বললেন, খাওয়া শেষ করে সব পড়া কমপ্লিট করে রাখবি, জন্মদিন বলে নাচানাচি করতে যেন না দেখি। আমি মলিন মুখে জবাব দিলাম, আচ্ছা ভাইয়া। মৃন্ময় ভাইয়াকে সাথে নিয়ে নীল ভাইয়া ইউনিভার্সিটিতে চলে গেলেন। সব সময় আমাকে শুধু শাসনই করেন। আমার মা বাবাও আমাকে এমন শাসন করেন না, উনি আমাকে যেভাবে শাসন করেন। ইংরেজিতে কোনো রকমে পাশ করি বলে মা আমাকে হনুমানের নাতির কাছে পড়তে দিয়েছে। এমনিতেই তার জ্বালায় আমি বাঁচি না, তার উপর তারই কাছে পড়তে গেলে তো আমাকে নাজেহাল করে ছাড়েন। আর কিছু না ভেবে খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম। বই খাতা নিয়ে পড়তে বসলাম। পড়ছি বললে ভুল হবে, আসলে বসে বসে পা দোলাচ্ছি। পা গিয়ে টেবিলে ধাক্কা লাগছে বারংবার, ফলে ঝুনঝুন শব্দের সৃষ্টি হচ্ছে নুপুরে। দৃষ্টি আমার বইয়ের পাতা, কিন্তু মনোযোগটা নুপুরের ঝুনঝুন শব্দে। চুরিতে ভর্তি দুই হাত ব্যস্ত বারংবার কলমের খাপ খুলতে আর লাগাতে। 5 মিনিটও হয়নি পড়তে বসেছি, অথচ মনে হচ্ছে যেন 5 ঘন্টা ধরে পড়ছি। ইংরেজি বিষয়টা বরাবরই আমার কাছে খুবই ভয়ানক লাগে, খুব বিরক্ত লাগছে পড়তে। তাই ভাবলাম একটা গান শুনি, তারপর না হয় পড়ব। হাতের কলমটা রেখে ফোন নিয়ে গান খুঁজতে লাগলাম। খুঁজে খুঁজে একটা তামিল ছবির গান পেলাম। গান প্লে করে কানে ইয়ারফোন গুঁজে দিলাম। আমি সবচেয়ে বেশি বাংলা গান পছন্দ করি। মায়ের ভাষা বাংলা, আর কি মধুরী না লাগে বাংলা ভাষা। এমন একটা ভাষায় কথা বলতে পেরে নিজেকে অনেক ধন্য মনে হয়। তবে অন্যান্য ভাষা যেমন হিন্দি, তামিল, তেলেগু, পাঞ্জাবি, কোরিয়ান, জাপানি এইসব ভাষার গানও আমার অনেক ভালো লাগে, কিন্তু ইংরেজি গান শুনলে আমার মাথা গরম হয়ে যায়। তাই ইংরেজি গান থেকে 100 হাত দূরেই থাকি।
নীল ভাইয়া অবশ্য ইংরেজি গান অনেক পছন্দ করেন, আমাকে মাঝে মাঝে বলেনও ইংরেজি গান শুনতে, কিন্তু কে শুনে কার কথা? ভাইয়াকে দেখলে হয়তো একটু শুনি, কিন্তু উনি না থাকলে ভুলেও ইংরেজি গান শুনতে ইচ্ছে করে না। হঠাৎ ঘড়ির দিকে চোখ পড়তেই জোরে জোরে বলে উঠলাম, এই যা, একটা দুটো গান করতে শুনতে শুনতে তো পুরো 1 ঘন্টাই পার করে ফেললাম। এখন কি হবে? তাড়াতাড়ি গান শোনা বন্ধ করে পড়ায় মন দিলাম। যে করেই হোক সব পড়া শেষ করতে হবে, না হলে আমার কপালে দুঃখ আছে অনেক। বিকেলের শেষ রোদটুকু যেন এক নিমিষেই ফুরিয়ে যায়। আকাশ পানে তাকিয়ে থেকেও যেন শেষ রোদটুকু ধরে রাখা যায় না। সূর্যকে ডুবিয়ে চাঁদের আগমন ঘটবে বলেই হয়তো এত তারা দিয়ে রোদটুকু মিলিয়ে যায়। জানালা ভেদ করে আসা রোদটা গায়ে মেখে বিছানা থেকে উঠে দাঁড়ালাম। ঘুম ঘুম চোখে ঘড়িতে তাকিয়ে দেখি 4টা বেজে গেছে। এখন দিনের চেয়ে রাত বড়, তাই 5:30 নাগাদ সূর্য ঘুমিয়ে পড়ে আর চাঁদ জেগে উঠে ঝলমল করে। ফ্রেশ হয়ে নিলাম খুব দ্রুত। এখন আয়নার সামনে চুলগুলো বিনুনি করতে আমার হাত দুটো ব্যস্ত। মাঝে মাঝে তাকিয়ে দেখছি আয়নাতে বিনুনি ঠিক মতো হচ্ছে কিনা। হঠাৎ মিতালির আগমন ঘটলো আমার রুমে। তড়িঘড়ি করে এসে আমায় বলল, আপুমনি, কাকিমা আপনারে ডাকে। মিতালি আমাদের বাসায় 3-4 বছর ধরে আছে, বয়স 17-18 হবে। বাড়ির সব কাজে মা আর জেঠিমাকে সাহায্য করে। মিতালির মুখে কাকিমা শুনে বুঝতে পারলাম যে মা ডাকছে। বেনুনি করতে করতে জবাব দিলাম, ঠিক আছে তুই যা, আমি আসছি। সব দাঁতগুলো বের করে একটা হাসি দিয়ে বলল। হেলে দুলে মিতালি চলে গেল। মেয়েটা বড্ড চঞ্চল, তবে কাজে যেমন পটু তেমনই বেশ মিশুক প্রকৃতির। আমার মতো মিতালিও নীল ভাইয়াকে বড্ড ভয় পায়, কিন্তু আমাকে যতটুকু শাসন করেন তার 4 ভাগের 1 ভাগও মিতালিকে করেন না। তাও কেন মিতালি এত ভয় পায় সেটাই আমার বুঝে আসে না। বাবা জন্মদিনের অনুষ্ঠান পালন করা কখনোই পছন্দ করেন না, কিন্তু আমিও নাছোড় বান্দা, তাই আমার জন্য সামান্য হলেও ঘরোয়া আয়োজন করতে হয়। আজকেও তাই করা হয়েছে। ক্ষুদ্র পরিসরে আয়োজন করা হয়েছে হাতে গোনা কয়েকজন মানুষকে নিয়ে। অতিথি হিসেবে নিমন্ত্রণ করা হয়েছে সুমাইয়া, রাত্রি আর মিনময় ভাইয়াকে। আপ্যায়নের জন্য ব্যবস্থা করা হয়েছে ঘরের তৈরি খাবার, আর সেই সাথে কিনে আনা হয়েছে আমার পছন্দের চকলেট কেক। আমি চুল বাঁধা শেষ করে রুম থেকে বের হতেই দেখি সুমাইয়া চলে এসেছে। একটা মিষ্টি হাসি দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, হ্যাপি বার্থডে কথামণি। সোজা হয়ে দাঁড়িয়ে অভিমানী সুরে বললাম, না এলেই তো হতো, কি দরকার ছিল আসার? আমার গাল টিপে আহ্লাদি সুরে বলল, রাগ করছিস কেন টিয়া পাখি? আসলে রেডি হতে একটু দেরি হয়ে গেল। আপাদমস্তক সুমাইয়াকে পর্যবেক্ষণ করে গম্ভীর গলায় জিজ্ঞেস করলাম, আজকে কি আমার বিয়ে? কিঞ্চিত অবাক হয়ে বলল, মানে? এত সেজে গুজে এসেছিস কেন? নীল ভাইয়াকে দেখাতে বুঝি? হাত দিয়ে মুখ চেপে একটু লাজুক হাসি হেসে বলল, আরে না, কি যে বলিস না তুই। নীল ভাইয়ার জন্য কেন সাজবো? তাছাড়া ভাইয়ার তো গার্লফ্রেন্ড আছে। তা তো আছেই, কিন্তু তোর হাব ভাব কেন জানি আমার ঠিক সুবিধার মনে হয় না। কি বলছিস? আমি ভাবলেশহীন ভাবে বললাম, ঠিকই বলছি। ঠিক বলছিস না ছাই? আচ্ছা বাদ দে এসব কথা, এই নে তোর গিফট। প্যাকিং করা বক্সটা সুমাইয়ের হাত থেকে নিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলাম। কি থাকতে পারে সেটা বুঝতে না পেরে ভুরু নাচিয়ে জিজ্ঞেস করলাম, কি আছে এতে? খুলেই দেখ। খুলতে চেয়েও না খুলে বললাম, না থাক, পরেই দেখব। হঠাৎ ড্রয়িং রুম থেকে মা ডেকে বললেন, কথামণি, রাত্রি এসেছে। আসছি মা। রাত্রির নাম শুনে খুশিতে গদগদ হয়ে সুমাইয়াকে বললাম, চল চল, রাত্রি এসেছে। তো একটু রেগে, তো তোর মাথা। আচ্ছা, সব সময়
রাত্রির সাথে এত হিংসে করিস কেন? আজব তো, আমি আবার তার সাথে কখন হিংসে করতে গেলাম? আর চোখে তাকিয়ে জিজ্ঞেস করলাম, তাহলে সেদিন ওর দিকে রাগী ভাব নিয়ে তাকিয়েছিলি কেন? আমতা আমতা করে জবাব দিল, আমি আবার কখন? কথার মাঝে সুমাইয়াকে থামিয়ে দিয়ে বলতে লাগলাম, থাক, তোর আর ব্যাখ্যা করতে হবে না, এখন চল। আমি সুমাইয়াকে টানতে টানতে ড্রয়িং রুমে নিয়ে এলাম। এসে দেখি নীল ভাইয়ার সাথে মৃন্ময় ভাইয়া হেসে হেসে কথা বলছেন, আর মৃন্ময় ভাইয়ার পাশে অস্বস্তি নিয়ে দাঁড়িয়ে আছে রাত্রি। ড্রয়িং রুমে ঢুকতেই রাত্রির দিকে তাকিয়ে হাসি মাখা মুখে বললাম, রাত্রি। আমার কাছে এসে জড়িয়ে ধরে বলল, হ্যাপি বার্থডে কথামণি। আমি তো ভেবেছিলাম আসবে না তুমি, ভাইয়া তোমায় নিয়ে এলো তাহলে? আমার ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, তোমার কথা কি ভাইয়া ফেলতে পারবে বলো? আফটার অল ভাইয়ার একমাত্র পাখি তুমি, আই মিন কতক পাখি। বলেই হাসতে লাগলো। আর এদিকে লজ্জা রাঙা মুখে কিছু বলবো ভেবে পাচ্ছি না, কিন্তু আমার ভাবনায় এক বালতি পানি ঢেলে সুমাইয়া রাগী ভাব নিয়ে রাত্রিকে বলল, কথামণি কারোর একার পাখি না, সো কেউ যেন এসব আজগুবি কথা না বলে। আচমকা সুমাইয়ার এমন কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। আর রাত্রি তো চোখ বড় বড় করে তাকিয়ে রইল। অবাক হলেও বেশ স্বাভাবিকভাবে রাত্রি বলল, মিস সুমাইয়া, আমি আজগুবি কথা বলি, আর আপনি সবসময় আমার পিছনে না লাগলে হয়তো আমি খুশি হব। আমার দিকে তাকিয়ে, কথা মনে, এটা তোমার জন্য, আমার আর ভাইয়ের পক্ষ থেকে। রাত্রির হাত থেকে দুটো প্যাকিং করা বক্স নিয়ে হাসি মাখা মুখে বললাম, থ্যাঙ্কস রাত্রি। আর কিছু বলবো তার আগেই নীল ভাই আমাকে ডাকতে লাগলেন। আমি গিফটগুলো রেখে ভাইয়ার কাছে ছুটে এসে দাঁড়াতেই মৃন্ময় ভাইয়া বলল, হ্যালো কতক পাখি, কি খবর? দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? মৃন্ময় ভাইয়ার এক নাগারে সব কথা বলতে শুনে উত্তর কি দেব সেটা ভেবে কনফিউজড হয়ে গেলাম। বেশি কিছু না ভেবে জোরপূর্বক একটা হাসি দিয়ে ছোট্ট করে বললাম, হ্যাঁ। পাশ থেকে নীল ভাইয়া বললেন, শোন, মাকে গিয়ে জিজ্ঞেস কর সব কি শেষ হয়েছে নাকি আরো সময় লাগবে, আর বলিস অনুষ্ঠানে তাড়াতাড়ি শুরু করতে হবে। ঠিক আছে ভাইয়া। 6:10 মাগরিবের সময় পেরিয়ে গেছে অনেক আগেই। ভাইয়ার কথা মতো তাড়াতাড়ি অনুষ্ঠান শুরু করা হয়েছে। বাইরে খাবারে ভরপুর, টেবিলের সামনে সবাই মিলে দাঁড়িয়ে আছি বেশ উদ্গ্রীব হয়ে। মৃন্ময় ভাইয়া বললেই কেক কাটতে শুরু করব 22টি মোমবাতিতে ফু দিয়ে। ভাইয়া ক্যামেরায় যে কি যেন সমস্যা হয়েছে, তাই ছুরি হাতে দাঁড়িয়ে আছি বিরক্ত আর উত্তেজনা নিয়ে। উত্তেজনাটা হচ্ছে মোমবাতিতে ফু দিতে পারছি না বলে, কারণ এগুলোর দিকে তাকাতেই মনে হচ্ছে আমায় ডেকে বলছে, কথা মনে আর কত জ্বলবে রে, এবার তো ফু দিয়ে নিভিয়ে দে। প্রায় 10 মিনিট অপেক্ষার পর মৃন্ময় ভাইয়ার হুকুমে নিভিয়ে দিলাম মোমবাতিগুলো। সাথে সাথে সবাই বলে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু কথা মনে। কেক কেটে একে একে সবাইকে খাইয়ে দিলাম, কিন্তু নীল ভাইয়াকে খাওয়ানোর সাহস হয়নি। ভাইয়া এত সব বাড়াবাড়ি কখনোই পছন্দ করেন না। দূরে একটা চেয়ারে বসে ফোন স্ক্রল করছেন। সুমাইয়াকে কেক খাওয়ানোর সময় ভাইয়ার দিকে একবার তাকিয়েছিলাম। পুরো নিরামিষ একটা মানুষ, কেন জানি মনে হয় তার মাঝে হয়তো অনুভূতি নামক সফটওয়্যারটা নেই। মৃন্ময় ভাইয়া ছবি তোলা শেষ করে এক টুকরো কেক তুলে আমার দিকে এগিয়ে দিলেন। একটুখানি খেয়ে আমিও ভাইয়ার দিকে কেক বাড়িয়ে দিলাম, কিন্তু উনি আমার হাতে কেক না খেয়ে নিজে হাতে খেয়ে নিলেন। এতে আমি একটু অবাক হলাম। মনে মনে ভাবলাম, আমার হাতে খেলেন না কেন? কেক খেয়ে ভাইয়া নীল ভাইকে উদ্দেশ্য করে বললেন, নীল, তোর গিটারের সুর তুলতে কিন্তু মন্দ হয় না। গিটারের কথা শুনে আমি অনেক আগ্রহ নিয়ে নীল ভাইয়ের দিকে তাকালাম।
আমার হাসি খুশি মুখ দেখেও হনুমানের নাতির মায়া হলো না। আমার দিকে তাকিয়ে মৃন্ময় ভাইয়াকে বললেন, আবার এসব কেন বলছিস মৃন্ময়? মুড নেই এখন আমার এসবের। নীল ভাইয়ের কথায় মুহূর্তেই মনটা খারাপ হয়ে গেল। একটু গিটার বাজালে কি তার খুব ক্ষতি হয়ে যাবে? মৃন্ময় ভাইয়া আমার মলিন মুখটার দিকে একবার তাকিয়ে নীল ভাইয়াকে আবারও বললেন, নীল, তোর গিটারের সুর তুললে কিন্তু মন্দ হয় না। আরে মামা, মুড়ির কি আছে, আমি গিটার নিয়ে আসছি তোর রুম থেকে, ওয়েট। নীল ভাইয়ের উত্তরের অপেক্ষা না করে মৃন্ময় ভাইয়া গিটার নিয়ে এসে তার হাতে ধরিয়ে দিলেন। গিটার হাতে নিয়ে বেশ বিরক্ত বোধ করলেন, যা নীল ভাইয়ের মুখে স্পষ্ট দেখতে পেলাম। ভাইয়ার বিরক্তি মাখা মুখ দেখে ইচ্ছে করছে মানা করে দিই, বলি, বোনকে তো উইশ করতে ইচ্ছে করে না, তাহলে গিটার বাজিয়ে আর কি উদ্ধার করবেন? তার চেয়ে এটা আপনার তার জন্য রেখে দিন। চোখ বুঝে নীল ভাইয়া গিটারে মন দিলেন। এদিকে আমরা সবাই বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। আনমনে হাতে সরু আঙ্গুলগুলো নাচিয়ে তিনি সুর তুলছেন গিটারে। তোমাকে দিয়েছিলাম চেনা চেনা কথাগুলো, এসো না জুড়ে নিতে ছেড়ে ছেড়ে ব্যথাগুলো। এই অগোছালো হাওয়া, ব্যস্ত আসা যাওয়া, আমাদের চেনা লোকে আবছা হয়ে এসো, আমাকে ভালোবেসো এর চেয়েও বেশি। গিটারের সুরে সুরে যেন হারিয়ে যাচ্ছি। ভাইয়ার প্রতি জমে থাকা রাগটা যেন গিটারের সুরে হাওয়ায় মিলিয়ে দিচ্ছে। আমি সুরের ভুবনে হারিয়ে যাচ্ছি। আমরা সবাই জানি নীল ভাইয়া খুব ভালো গিটার বাজাতে পারেন, কিন্তু এতটা ভালো বাজাতে পারেন সেটা আগে জানা ছিল না। এত সুন্দর গিটার বাজানোর জন্য ইচ্ছে করছে ভাইয়াকে এক প্যাকেট চকলেট কিনে দিতে। চকলেট গিফট করব, কারণ তাকে আমি রোলাক্সের ঘড়ি গিফট করলেও নেবেন না। তাই চকলেট না নিলে আমি নিজেই খেয়ে ফেলবো। ডিনার শেষ করার পরপরই রাত্রি আর মৃন্ময় ভাইয়া চলে গেল। আর সুমাইয়া ডিনার না করেই চলে গেছে। আন্টি নাকি তাড়াতাড়ি চলে যেতে বলেছেন, সেজন্য আমি মাত্রই ডিনার শেষ করলাম। সবার সাথে খেতে ইচ্ছে করছিল না, তখন খিদে ছিল না বলে। খাওয়া দাওয়া শেষ করে যেই না রুমের দিকে পা বাড়িয়েছি, ঠিক তখনই ভাইয়া গম্ভীর গলায় বলে উঠলেন, কথামণি, জি ভাইয়া। বই খাতা নিয়ে তাড়াতাড়ি আমার রুমে আয়। আমি রুমে গেলাম। বই খাতার নাম শুনতেই কষ্টের চোখে পানি টলমল করতে শুরু করলো। মনে মনে বলতে লাগলাম, আল্লাহ, তাকে আপনি কি দিয়ে তৈরি করিয়েছেন? মাটি দিয়ে নাকি শুধু ইট পাথর দিয়ে বানিয়েছেন? এমন একটা দিনেও কেউ পড়ার কথা বলবে, তার উপর দেখছে আমার কত ক্লান্ত লাগছে, তাও এমন করছে। যত সব। আমি কিছু না বলে কাঁদো কাঁদো মুখ নিয়ে দাঁড়িয়ে আছি। আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, কি হলো, বটগাছের মতো দাঁড়িয়ে আছিস কেন? ভাইয়া, আজকে না পড়লে হয় না? হাত ভাঁজ করে দাঁড়িয়ে বুড়ো কোচকে জিজ্ঞেস করলেন। কেন? ভাইয়ার ওই রাগী মুখটা আমার ঠিক হজম হলো না। শুকনো একটা ঢোক গিলে কোনো রকমে বললাম, ঠিক আছে, যাচ্ছি। কুইক। রাগে ফুঁসতে ফুঁসতে রুমে এসে বই খাতা নিতে লাগলাম, আর তাকে খুব করে বকে গেলাম, সাথে দোয়াও করে দিলাম। হনুমানের নাতি, আপনার গার্লফ্রেন্ড যেন আপনাকে বিয়ের পর মরিচ গুঁড়ো দিয়ে 3 বেলা খেতে দেয়, আর প্রতিদিন 2টো চরের সাথে 5টা করে ঘুষি উপহার দেয়। আমিন। নীল ভাইয়ার রুমে এসে দেখি পড়ার টেবিলে বইয়ে মুখ গুজে রেখেছেন। বইয়ের কভারে চোখ পড়তেই দেখলাম বড় করে লেখা উত্তরাধিকার। উত্তরাধিকার উপন্যাসটা সমরেশ মজুমদারের লেখা। আমি ভাইয়ার থেকে বইটা নিয়ে পড়েছিলাম অনেক আগে। তখন তিনি সবেমাত্র বইটা কিনে নিয়ে এসেছিলেন। সেদিন ভাইয়ার হাতে বইটা দেখে বলেছিলাম, ভাইয়া, আমি আগে বইটা পড়ি। উনি জবাবে কিছু না বলে আর চোখে তাকিয়ে আমার দিকে বইটা বাড়িয়ে দিয়ে চলে গিয়েছিলেন। বই হাতে নিয়ে দাঁড়িয়ে মনে মনে বলছিলাম, বহুরূপী
আর এত এত রূপে আপনাকে দেখে আমি সত্যি কনফিউজড হয়ে যাই। সেটা কি আপনি জানেন ভাইয়া? ভাইয়া অনেক মনোযোগ দিয়ে বই পড়ছেন বলে আমাকে লক্ষ্য করেননি, তাই আমি শান্ত গলায় ডাকলাম, ভাইয়া। বইয়ের পাতা থেকে চোখ তুলে আমার দিকে তাকালেন, গম্ভীর গলায় বললেন, বস। আমি চেয়ার টেনে বসে পড়লাম। অহেতুক বই খাতা নড়াচড়া করতে লাগলাম। ভাইয়া বইয়ের দিকে ঝুঁকেছিলেন বলে চুলগুলো কপালে এসে পড়ে আছে। বইটা বন্ধ করে আলতো হাতে চুলগুলো পিছনে ঠেলে চেয়ারে হেলান দিয়ে বসলেন। হাতে কলম নিয়ে সেটা নাড়াচাড়া করতে করতে বললেন, হোমওয়ার্ক বের কর। ইউনিভার্সিটিতে পড়া সত্ত্বেও শিশু শ্রেণীর বাচ্চাদের মতো হোমওয়ার্ক দিবেন, আবার সেটা চেকও করবেন। আমি হোমওয়ার্ক বের করে ভাইয়াকে দিলাম। উনি চেক করে বললেন, বেনেভোলেন্ট মানে কি? দয়ালু। বইয়ের পাতায় দৃষ্টি রেখে বললেন, সিনোনিমাস বল। আনসেলফিশ। খানিকটা চমকে জিজ্ঞেস করলেন, কাইন্ড না বলে আনসেলফিশ কেন বললি? কাইন্ড তো তুলনামূলকভাবে সহজ ছিল। আমতা আমতা করে বললাম, আসলে ভাইয়া বিশেষ একটা দিকে মিল রেখে এইটা মুখস্থ করেছি। কোন বিশেষ দিক? একজনকে সেলফিশ মনে হয়, তো তাকে মনে রেখেই আনসেলফিশ মুখস্থ করেছি। বেশ স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলেন, কাকে? আমাকে? ভাইয়ের কথায় কাশি দিয়ে উঠলাম খানিকটা। মনে মনে বললাম, এই হনুমানের নাতি কি করে বসলো আমার মনের কথা? নীল ভাইয়া আবার জিজ্ঞেস করলেন, কিছু বলছিস না কেন? না মানে অ্যান্টোনিমস বল এবার। দাঁত কেলিয়ে বললাম, সেলফিশ। উত্তর দিয়েও ভাইয়ার দিকে দাঁত কেলিয়ে তাকিয়ে আছি। ভাইয়াকে সেলফিশ বলতে পেরে মনে মনে আমি লুঙ্গি ডান্স দিচ্ছি। যখন এই শব্দটা মুখস্থ করেছিলাম তখন আল্লাহর কাছে দোয়া করে বলেছিলাম, আল্লাহ, হনুমানের নাতিকে তো মনে মনে গালি দিলেও ভয় লাগে, অন্তত পড়া দেওয়ার চলে যেন তাকে আমি এটা বলতে পারি। আপনি সেই ব্যবস্থা করে দেবেন প্লিজ প্লিজ প্লিজ। কিন্তু আমার কপালে লুঙ্গি ডান্স বেশি সময় রইল না। আমার খুশিটা যেন ভাইয়ের কাছে চিরতার মতো তেতো লাগছে, তাই দাঁতে দাঁত চেপে বললেন, এটা সবাই পারে, সো এটা বাদে বল। আমি হতবাক হয়ে করুণ গলায় বললাম, ভাইয়া, আপনি তো একটাই মুখস্থ করতে বলেছিলেন, সেই জন্য আমি একটা করেই মুখস্থ করেছি। এটা ছাড়া আমি আর কিছুই পড়িনি। চেষ্টা কর, মনে আসবে। ভাইয়ের কথায় রেগে মনে মনে বললাম, পড়েছি, একটা মনে আসবে কোথা থেকে? আকাশ থেকে? পারবি না? ঠোঁট উল্টে জবাব দিলাম, ওকে, নো প্রবলেম। আর ইউ রেডি ফর পানিশমেন্ট? উনি খুব নরম সুরে বললেন, কিন্তু পানিশমেন্টের কথা শুনে মনে হচ্ছে এবার কেঁদেই দেব। আমার কাঁদো কাঁদো মুখ দেখে উনি রেগে বললেন, পড়া পারিস না তো আবার কান্না কিসে শুনি? তুই কি ভেবেছিস তোর জন্মদিন বলে আমি তোকে ছেড়ে দিব? আর তোর এইসব ন্যাকামি আই ক্যান টলারেট, সো আমাকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা ভুলেও করবি না, মাইন্ড ইট। আমি কিছু বলছি না, চুপচাপ মাথা নুয়ে বসে আছি। চোখে পানি টলমল করছে বলে মনে সবকিছু আবছা লাগছে। আবার মলিন মুখে ভাইয়াকে দমাতে পারলাম না। উনি অনর্গল বলে গেলেন, কালকে সকালে ব্রেকফাস্টে 2টো পরোটা, 2টো ডিম, 2টো কলা আর 1 গ্লাস দুধ খাবি। এটাই তোর শাস্তি, মনে থাকবে? ভাইয়ার কথার জবাবে হ্যাঁ সূচক মাথা নেড়ে আগের মতোই বসে আছি। এমন আজব শাস্তি মনে হয় না পুরো পৃথিবীতে কেউ দেয়, আর না কখনো দিবে। উনি ভালো করেই জানেন যে আমার খেতে ভালো লাগে না, আর খাওয়া দাওয়ায় অনীহার কারণে শরীরের গঠন বেশ পাতলা আমার। তবে মানানসই আছে বললেই আমার মনে হয়, কারণ 49 কেজি অবশ্যই খুব কম ওজন নয়।
তারপর শুধু আমাকে খাওয়ানোর জন্য শাস্তি হিসেবে এসব দেবেন? শাস্তি হিসেবে উনি সারা রাত এইসবই দেন, আর এতেই আমার 12টা বেজে যায়, কারণ একটা পরোটাই শেষ করতে হিমশিম খেতে হয়। সেখানে এত কিছু অবশ্যই আমার জন্য পারফেক্ট পানিশমেন্ট। মা বাবাকে এসব বললে তারা উল্টো আমায় বলেন, তোর রোগা শরীরে এর চেয়ে ভালো শাস্তি আর হতেই পারে না। এমন উত্তর পাওয়ার পর আমার আর কিছু বলার থাকে না। আর এসবে সবচেয়ে বেশি খুশি হন আমার মা, কারণ মাকে আর কষ্ট করে আমাকে খাবার খাওয়ার জন্য তাড়া দেওয়া লাগে না। মা তো পারলে নীল ভাইয়াকে মাথায় করে রাখতেন এসবের জন্য। এমনিতেও আমার চেয়ে বেশি ভালোবাসেন বলে আমার মনে হয়। এসবে আমার যে রাগে গা জ্বলে যায় সেটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। উপন্যাসের বইটা খুলে আবার পড়তে শুরু করলেন। বইয়ে দৃষ্টি রেখে আমায় বললেন, যা গিয়ে ঘুমিয়ে পড়, আজকে আর পড়তে হবে না। মলিন মুখে ছোট্ট করে জবাব দিলাম, আচ্ছা। তাড়াতাড়ি করলে যে তাড়াতাড়ি কাজ শেষ হয় না সেটা আমার ভালো করেই জানা আছে, তাই তাড়াতাড়ি করি না কেন ঠিক সেই দেরিই হবে। তারপর অহেতুক দ্রুত গতিতে কাজ শেষ করার বৃথা চেষ্টা। ক্লাস আছে আজকে, কিন্তু তাড়াহুড়া করেও তৈরি হতে পারছি না। সকাল সকালে উঠেছিলাম, তবু এত দেরিতে সবকিছু কেন হচ্ছে বুঝতে পারছি না। সকালে নাস্তা করতে গিয়ে বমি করার জোগাড় হয়েছিল আমার। ভাইয়ার দেওয়ার শাস্তি অনুযায়ী জোর জবরদস্তি করে সব খেয়েছিলাম, কিন্তু দুধটা আর খাওয়া সম্ভব হয়নি। বমি করার মতো খালি মুখে আওয়াজ হতেই জেঠিমা বলেছিলেন, অনেক খেয়েছিস, আর খেতে হবে না। তাছাড়া জোর করে খেলে উল্টো শরীর খারাপ করতে পারে। ভাইয়া কিছু বলতে যাবেন, ঠিক তখনই জেঠিমা আবার বলেছিলেন, নীল, মেয়েটা এখন বমি করলে নিশ্চয়ই ভালো হবে না, তাই চুপ কর, কিচ্ছু তুই বলবি না ওকে। জেঠিমার মুখের উপর ভাইয়া আর কোনো কথা বলেননি। আমি দুধের গ্লাস হাতে নিয়ে চুপচাপ বসেছিলাম। তখন আমার হাত থেকে দুধের গ্লাসটা কেড়ে নিয়ে জেঠিমা বলেছিলেন, চোখে মুখে পানি দিয়ে রেস্ট নে, তাহলে বমি বমি ভাবটা কেটে যাবে। কথা মনে। আমি হ্যাঁ সূচক মাথা নেড়ে রুমে চলে এসেছিলাম। জেঠিমার জন্য বড় বাচ্চা বেঁচেছি সকালে, তাও কতগুলো খাবার খেতে হয়েছে আমাকে। রেডি হওয়া প্রায় শেষ, তাই আয়নাতে নিজেকে একটু দেখে কাঁধে ব্যাগ ঝুলিয়ে রুম থেকে বের হলাম। মাকে আশেপাশে কোথাও দেখতে না পেয়ে খানিকটা চেঁচিয়ে বললাম, মা, আমি ভার্সিটিতে যাচ্ছি। মা বোধহয় কিচেনে ছিলেন, সেখান থেকেই জবাব দিলেন, সাবধানে যাস। মায়ের উত্তরের জন্য কিঞ্চিত অপেক্ষায় ছিলাম। উত্তর পেয়ে দ্রুত গতিতে হাঁটতে শুরু করলাম। দ্রুত পায়ে হাঁটার কারণে গেটের সম্মুখে এসে মৃন্ময় ভাইয়ার সাথে সংঘর্ষ হওয়ার উপক্রম হলো। কোনো রকমে নিজেকে সামলে নিয়েছি বলে অপ্রত্যাশিত কিছু ঘটার থেকে বেঁচে গেল। আমার এত অস্থিরতা দেখে ভাইয়া জিজ্ঞেস করলেন, কতক পাখি, এত ছুটাছুটি করছো কেন? আমি খানিকটা হাঁপাতে হাঁপাতে বললাম, না মানে, আমাকে বলতে না দিয়ে। রিল্যাক্স কতক পাখি, রিল্যাক্স। তা তোমার ক্লাস নেই? রাত্রি তো সে কখন ইউনিভার্সিটি চলে গেছে, আমি তো ওকে পৌঁছে দিয়ে এলাম। হ্যাঁ ভাইয়া, ক্লাস আছে। আসলে আজকে দেরি হয়ে গেছে, তাই ফার্স্ট ক্লাসটা মিস হয়ে গেল। হো, তা একাই যাবে? জি ভাইয়া। তুমি বললে আমি তোমাকে পৌঁছে দিতে পারি। তা না ভাইয়া, আপনি একবার তো গেলেন রাত্রিকে নিয়ে, আমি যেতে পারবো। তাতে কি, তুমি এসো আমার সাথে, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি। ওকে। দেরি হয়ে গেছে, কিন্তু ভাইয়ার বাইকে করে যেতে বেশ সংকোচ রাখছে, কারণ এর আগে কখনো ভাইয়ার বাইকে উঠিনি। কি করব বুঝতে পারছি না, তাই অন্যদিকে তাকিয়ে ভাবছি কি বলা যায় ভাইয়াকে। ভাইয়া হয়তো বুঝতে পেরেছেন আমি লজ্জা পাচ্ছি, তাই নিজে থেকেই বললেন, আমি বরং তোমার একটা রিক্সার ব্যবস্থা করে দিচ্ছি, কেমন? ভাইয়ার কথায় একটু স্বস্তি পেলাম, হালকা হেসে বললাম,
ঠিক আছে। রিকশায় উঠে বসতেই ভাইয়া আমার পাশে এসে দাঁড়িয়ে বললেন, সাবধানে যাও, আর ভার্সিটি পৌঁছে ছোট পুপির ট্যাক্স করে দিও, কেমন? ভাইয়ার মায়া ভরা কথাগুলো শুনলাম এক দৃষ্টিতে তাকিয়ে। নীল ভাইয়া আর মৃন্ময় ভাইয়া দুজনেই আমার অনেক খেয়াল রাখেন, তবে কোনো কোনো ক্ষেত্রে মনে হয় যেন মৃন্ময় ভাইয়াই বেশি রাখেন। আমি শান্ত গলায় জবাব দিলাম, ঠিক আছে, আমি মাকে টেক্সট করে দিব। উনি রিকশার হুড টেনে আমার পাশে দাঁড়িয়েছিলেন। আমার থেকে জবাব পেয়ে সোজা হয়ে দাঁড়িয়ে রিকশাওয়ালা মামাকে বললেন, আইসা। মামা সাবধানে যাবেন। আকাশটা বরাবরই আমার কাছে খুব স্পেশাল, হোক সেটা দিনের আকাশ বা রাতের আকাশের। কত শত রূপে আমি যেন সহস্রবার তার প্রেমে পড়ে যাই। রাতের আকাশের স্নিগ্ধতা, বিকেলের আকাশের মুগ্ধতা, দুপুরের তপ্ত আকাশে উদাসীনতা, মেঘলা আকাশে শীতলতা, আরো কত কত রূপ আছে আমার এই আকাশের। এত এত রূপে পাগল হয়ে কখনো কখনো আনমনে বিড়বিড় করে বলি, ও আকাশ, আমাকে তোমার করে নাও না, একদম তোমার করে। আমি যে বড্ড ভালোবাসি তোমায়। তোমার প্রতিটা রূপ আমায় বারবার বাধ্য করে তোমাকে, হ্যাঁ, শুধু তোমাকেই ভালোবাসতে। এসব বলে আবার নিজেই হেসে ফেলি, নিজেই নিজেকে পাগল ভেবে। আসলে মানুষের পাগলামির কোনো সীমা থাকে না, আর ভালোবাসায় কোনো সীমারেখা হয় না। সুযোগ পেলেই ছাদে বা ব্যালকনিতে ছুটে আসি আমার ভালোবাসার আকাশকে দেখতে, তার সাথে মনে মনে কথা বলি। এইসব পাগলামি হলেও আমার কাছে এইসব যে আকাশের প্রতি আমার এক মুঠো ভালোবাসা। আজকের আকাশটা বড্ড বেশি ভালো লাগছে, হালকা মৃদু মন্দ বাতাস আমায় স্পর্শ করছে। এমন একটা মুহূর্তে খুব করে গান গাইতে ইচ্ছে করছে। ছাদে আমি একাই দাঁড়িয়ে আছি আকাশের দিকে মুখ করে, তাই খানিকটা জোরে গান গাইতে শুরু করলাম। বাতাসে কান পেতে থাকি, এই বুঝি ডাকছো তুমি, আকাশে চোখ মেলে থাকি, এই বুঝি পাঠালে চিঠি। একবার বলি বারবার বলি, বলি যে লক্ষবার, তুমি আমার প্রিয়তম, তুমি যে আমার। একবার বলি বারবার বলি, বলি যে লক্ষবার, তুমি আমার প্রিয়তম, তুমি যে। এইটুকু বলে পিছনে ঘুরে দাঁড়াতেই থমকে গেলাম। কেউ একজন আমার পিছনে দাঁড়িয়েছিল, সেটা আমি একদমই টের পাইনি। একরাশ বিরক্তি নিয়ে বড় কুচকে আমার সামনে দাঁড়িয়ে আছেন নীল ভাইয়া। তাকে দেখলেই কেন জানি আমার প্রাণ পাখি উড়ি উড়ি করতে থাকে। ভাইয়ার গম্ভীর মুখ দেখে শুকনো একটা ঢোক গিলে চুপটি করে দাঁড়িয়ে রইলাম। উনি দুই হাত ভাঁজ করে দাঁড়িয়ে আমায় বললেন, পেতনি গানের গলা কি আর রোনা লাইলা হবে? পেতনি থাকবে। আমি জানি আমার গানের গলা খুব একটা ভালো না, তবে এতটাও খারাপ না যে আমি গান গাইলে পেতনিদের মতো লাগবে। কিন্তু ভাইয়াকে জবাব দেওয়ার মতো সাহস আমার নেই, তাই মনের কষ্ট মনেই চেপে রেখে দিলাম। আমার নীরবতাও হয়তো ভাইয়ার কাছে ভালো লাগছে না, তাই গম্ভীর গলায় বললেন, এখানে মূর্তি মতো দাঁড়িয়ে না থেকে আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আয়। বেশ রাগ লাগছে, তবুও মুখ বুঝে সব সহ্য করা, তাই শান্ত গলায় বললাম, ঠিক আছে। মুখে ঠিক আছে বললেও মনে মনে বললাম, আমি না পেতনি, তাহলে আমার হাতে কেন চা খাবেন? নিজে বানিয়ে খান, নয়তো আপনার তাকে বলেন যত সব। আমি রাগে ফুঁসতে ফুঁসতে ছাদ থেকে নামার জন্য সিঁড়ির কাছাকাছি হতেই কানে এলো, কি খবর কতক পাখি? কিঞ্চিত চমকে মানুষটার দিকে তাকিয়ে দেখি মৃন্ময় ভাইয়া বেশ হাসি হাসি ভাব নিয়ে আমার থেকে উত্তরের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন পলকহীন দৃষ্টিতে। ভাইয়ার মুখে
এই নামটা কেমন যেন জাদুর মতো লাগে আমার কাছে। 130 ডিগ্রি রাগটা এখন শূন্যতে চলে এসেছে। যদিও রাগ মাপা যায় না, তাও মনে মনে ডিগ্রি হিসেবে মেপে দিলাম। আমার মাথায় যে এসব অদ্ভুত বিষয় কোত্থেকে আসে আল্লাহ মালুম। মুখে মিষ্টি একটা হাসি ঝুলিয়ে ভাইয়াকে বললাম, জি ভাইয়া ভালো, আপনার কি খবর? বাইকের চাবিটা আঙুলে অনবরত ঘুরিয়ে জবাব দিলেন, চলছে আর কি। তা নীল কি চা দিয়েছে? জি। ঠিক আছে। বলেই ছাদের দিকে হাঁটতে লাগলেন। কিছু একটা মনে পড়তেই আমি ভাইয়াকে ডেকে বললাম, ভাইয়া। আমার দিকে ফিরে গজ দাঁতে হাসি দিয়ে জিজ্ঞেস করলেন, কিছু বলবে কতক পাখি? জি, আসলে নীল ভাইয়া চা খাবেন তো, আপনি খেলে আপনাকেও একটা বানিয়ে দিতাম। তুমি বলেছো, তাতেই আমার চা খাওয়া হয়ে গেছে। তোমাকে কষ্ট করে চা বানাতে হবে না কতক পাখি। না ভাইয়া, কষ্ট কিসের, আমি তো চা বানাবই। একসাথে না হয় দুজনের জন্যই বানিয়ে দিব। তুমি যখন বলেছো তাহলে তাহলে তো চা খেতেই হয়। ঠিক আছে, তা চিনি কয় চামচ দেব? নীল কয় চামচ খায়? আগে তো 1 চামচ খেত, কিন্তু এখন কোনো চিনিই খান না। ও, আমাকে 2 চামচ দিও, আমার আবার মিষ্টি একটু বেশি পছন্দ। ঠিক আছে ভাইয়া। পায়ের নুপুরে সুর তুলে আমি সিঁড়ি বেয়ে নেমে এলাম নিচে। হনহন করে কিচেনে ঢুকে তাদের জন্য চা বানাতে শুরু করে দিলাম। এটা কি চা বানিয়েছিস নাকি চিরত ভেজানো পানি নিয়ে এসেছিস? আজকে অনেক মনোযোগ দিয়ে চা বানিয়েছি। ভেবেছিলাম চা মুখে দিয়ে অন্তত আজকে আমার প্রশংসা করবেন নীল ভাইয়া, কিন্তু মিনময় ভাইয়ের সামনে এভাবে আমার প্রশংসা করবেন সেটা আমার চিন্তারও বাইরে। চিরতার পানি কতটা তেতো জানি না, তবে ভাইয়ার কথাগুলো আমার কাছে চিরতার চেয়েও তেতো লাগছে। মুখ মলিন করে মাথা নুয়ে দাঁড়িয়েছিলাম তারই সম্মুখে। আমাকে এভাবে অপদস্থ দেখে মৃন্ময় ভাইয়া তার উদ্দেশ্যে বললেন, চিরতা কেন হবে? কতক পাখি তো খুব ভালো চা বানাতে পারে। হ্যাঁ, অবশ্য আমার জানা ছিল না। তুই মৃন্ময়, তোর কাছে ভালো লাগলেও আমার কাছে মোটেও ভালো লাগছে না। সবসময় এত হাইপার হয়ে কেন থাকিস নীল? মাঝে মাঝে তো ওর প্রশংসা করলেও পারিস। প্রশংসা করার মতো আগে কিছু করুক, তারপর না হয় ভেবে দেখবো। আমার দিকে তাকিয়ে নীল ভাই জিজ্ঞেস করলেন, পড়া শেষ করেছিস সব? কেন? পড়া তো সব শেষ করেছি সেই সকালেই, কিন্তু রাগে বললাম শেষ করিনি। তার তিক্ত মেজাজ আমার একটু ভালো লাগে না। পড়ার জন্য এখন আবার বকা দিবেন সেটা আমি জানি। এত কষ্ট করে চা বানানোর পরও যার মুখে একটু ভালো কথা আসে না, সে আমাকে পড়ার জন্য বকা দিলেও আমার কোনো আপত্তি নেই। চুপচাপ দাঁড়িয়ে আছি বলে আবার জিজ্ঞেস করলেন, চুপ করে আছিস কেন? আনসার মি। ওপাশ থেকে মৃন্ময় ভাইয়া বলে উঠলেন, নীল প্লিজ স্টপ। ইউনিভার্সিটির পুরো একটা মেয়েকে এভাবে কেন শাসন করিস? মৃন্ময়, ওকে আর রস করে দিস না তো। ভার্সিটিতে পড়লেই কেউ বড় হয়ে যায় না, আর এই পিচ্চি তো বিয়ের পরও পিচ্চিই থাকবে। দেখবি ওর বড় ওকে বলবে এমন পিচ্চি মেয়ে বিয়ে করে ভুল হয়েছে, তখন আমার কথা মিলিয়ে নিস। ভাইয়ার এসব কথা চুপচাপ হজম করছি আর আনমনে মনে মনে বলছি, আমি পিচ্ছি না বুড়ি তাতে আপনার সমস্যা কোথায়? আর আমাকে যে বিয়ে করবে তার কি চোখ থাকবে না? সে তো দেখে বিয়ে করবে, আর আমায় বিয়ে করলে যদি ভুল হয় তাহলে বিয়ে না করলেই তো পারে। মৃন্ময় ভাইয়া তার কথায় খানিকটা হেসে বললেন, বাদ দে তো, এখন চল, কাজ আছে। কোথায় যাওয়ার কথা বলছিস? চল তো, গেলেই দেখতে পারবি। ঠিক আছে। আমাকে উদ্দেশ্য করে, এখন ছাদে থাকিস না, সন্ধ্যাবেলায় ছাদে থাকা ঠিক হবে না, আর বিকেলে নাস্তা করে নিস। আমি হ্যাঁ সূচক মাথা নাড়তেই তারা চলে গেলেন। শাসন করে আবার কত যত্ন করেন। তার এসব ছোটখাটো যত্নে
আমার কত শত রাগ হুট করে মাটির সাথে মিশে যায়। চাপা ভয় নিয়ে ঠোঁট উল্টে চেয়ারে বসে আছি। আমার সামনেই গম্ভীর মুখে হোমওয়ার্ক চেক করতে ব্যস্ত নীল ভাইয়া বেশ মনোযোগ দিয়ে দেখছেন। তার আর মাঝে মাঝে হাতের কলমটা নাড়াচাড়া করছেন। ইংরেজি গ্রামার বইটা হাতে নিয়ে পাতা উল্টাতে শুরু করলেন। পাতা উল্টাতে উল্টাতে জিজ্ঞেস করলেন, শি ইজ কনসিডারিং নট টু গো, এটা কি ঠিক আছে? শুকনো একটা ঢোক গিলে ছোট্ট করে জবাব দিলাম, তাহলে সঠিকটা কি বল? শি ইজ কনসিডারিং নট গোয়িং। গুড। বই বন্ধ করে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, পড়া তুই সব কমপ্লিটই করেছিস, সাথে আজকে পড়াও ভালোই শিখেছিস দেখা যায়, তাহলে বিকেলে মিথ্যে কেন বললি? কি বলবো বুঝতে না পেরে আমতা আমতা করে বলতে লাগলাম, না মানে। আমাকে থামিয়ে দিয়ে ভাইয়া আবার জিজ্ঞেস করলেন, আমি কি খুব খারাপ? হঠাৎ ভাইয়ার মুখে এমন কথা শুনে অনেক অবাক হয়ে গেলাম। ভাইয়ার মাঝে অন্য কাউকে যেন দেখছি আমি। তার করুণ সুরের কথাগুলো আমার মাঝে বিস্ময়ের সৃষ্টি করছে। আমি তাকে নিয়ে ভাবতে ভাবতে ভাবনায় বিভোর হয়ে গেলাম। আমাকে বিভোর হতে দেখে ভাইয়া বললেন, কি রে, কিছু বলছিস না কেন? খুব কি খারাপ আমি? স্বাভাবিক হয়ে ভাইয়াকে বলতে লাগলাম, ভাইয়া আপনি তো। এতটুকু বলতেই জেঠিমা এসে বললেন, তোর বাবা তোকে ডাকছে, এক্ষুনি যেতে বলেছেন। জেঠিমার কথা শুনে আমি ভাইয়ার দিকে তাকালাম। ভাইয়া চোখ বুজে ডান দিকে মাথা হেলানেন। আমি বুঝে গেলাম অনুমতি পেয়ে গেছি। হালকা হেসে উঠতে যাব, তখন জেঠিমা হেসে এসে বললেন, বাহ, এত মানছিস নীলকে? সারা জীবন কিন্তু এভাবেই মানতে হবে। কি রে? জেঠিমার কথার জবাবে কিছু না বলে মুচকি একটা হাসি দিয়ে বাবার কাছে চলে এলাম। হাতের ঘড়িতে তাকিয়ে দেখি ঠিক 12টা বাজে। আধা ঘন্টা ধরে ক্যান্টিনে বসে আছি। বাংলা ক্লাস ছিল, যেটা স্যার হঠাৎই ক্যান্সেল করে দিয়েছেন। উপায় না দেখে ক্যান্টিনে একা একা বোরিং সময় পার করছি। সুমাইয়ার লাইব্রেরিতে কে যেন কাজ আছে, আমাকে খুব করে বলেছিল, প্লিজ কথামণি চল আমার সাথে লাইব্রেরিতে। একরাশ বিরক্তি নিয়ে বলেছিলাম, ভালো লাগছে না কোথাও যেতে, তুই একাই যা, নয়তো তুর্যকে বল তোর সাথে যেতে। ও তুই তাহলে যাবি না? না। ওকে ফাইনাল, আমি তুর্যকে নিয়েই যাচ্ছি। আমি সাথে যাইনি বলে সুমাইয়া যে অভিমান করেছে সেটা আমি ভালোই বুঝতে পেরেছি, কিন্তু মন ভালো ছিল না বিধায় যেতে ইচ্ছে করেনি। আরে কথামণি, এখানে একা একা কি করছো? বই হাতে রাত্রিকে দেখলাম আমার দিকে এগিয়ে আসতে। একটা হাসি ছুড়ে দিয়ে জিজ্ঞেস করলাম, এই তো বসে আছি, তা তোমার ক্লাস নেই? আমার পাশে এসে বসে বলল, মাত্র শেষ করে এলাম, খুব খিদে পেয়েছে তো তাই। তা তুমি এখানে? আমার ক্লাস নেই তাই বসে আছি। ও আমিও কিছু খাবো, তুমি কি খাবে বলো, আমি দুজনের জন্যই নিয়ে আসি। না, আমার কিছু খেতে ইচ্ছে করছে না, তুমিই খাও। এসব বললে শুনছি না, তাড়াতাড়ি বলো কি খাবে, আমার কিন্তু খুব খিদে পেয়েছে। ঠিক আছে, তাহলে সমোসায় নিয়ে এসো। আর না, আর কিছু খাবো না, আমি এমনিতেও বাইরের খাবার খুব একটা খাই না। ঠিক আছে, তাহলে আর জোর করছি না। রাত্রে খাবার আনতে চলে গেল আর আমি ফোনে মনোযোগ দিলাম। প্রায় 10-12 মিনিট পর খাবার নিয়ে ফিরলো। একরাশ বিরক্তি ভরা মুখে রাত্রি বলতে লাগলো, দেখ, আমার কিছু খেতে ইচ্ছে করলেই সেটা ক্যান্টিনে থাকবে না। আমি কৌতূহল নিয়ে জানতে চাইলাম, কি হয়েছে? আর বলো না। ঠিক আছে বলবো না, কিন্তু মুড অফ কেন সেটা বলো। আমার কথায় রাত্রি হেসে হেসে বলল, কথামণি তুমিও না। হাতের খাবারগুলো টেবিলে রেখে বলতে লাগলো, আমার বার্গার খেতে খুব ইচ্ছে করছিল, কিন্তু বার্গার নাকি শেষ হয়ে গেছে, তাই এখন স্যান্ডউইচ খেতে ইচ্ছে হচ্ছে। আহারে, তাহলে তো খুব দুঃখের বিষয়। আমার তো রীতিমতো কান্না করতে ইচ্ছে করছে। বিস্মিত হয়ে
পাগল নাকি? ভার্সিটি পড়ুয়া মেয়ে বার্গারের জন্য কান্নাকাটি করলে লোকে কি বলবে? লোকের কথা বাদ দাও তো, পরিচর্যা করা ছাড়া তো তাদের কোনো কাজকর্ম নেই। কিন্তু এটা একদম ঠিক বলেছ। হঠাৎ কি যেন মনে পড়তেই রাত্রি বলল, দেখো কি কাণ্ড, এসে শুধু বকবকি করছি। এই নাও তোমার সমস্যা। আমার দিকে সমস্যা এগিয়ে দিয়েই আমি হাত বাড়িয়ে সেটা নিয়ে নিলাম। খেতে খেতে আমি আর রাত্রি গল্পগুজব করতে লাগলাম। মিনিট 5 পর হঠাৎ সুমাইয়া আর তুর্য এসে হাজির। রাত্রিকে দেখেই সুমাইয়ার মুখখানা কালো মেঘে ঢেকে গেল। ওর সাথে রাত্রির ছোটখাটো একটা বিরোধ আছে। বিরোধ থাকার পিছনে আবার ছোট্ট একটা কাহিনী আছে। আমি বলবো সিনেমার চিরচেনা একটা কাহিনী। 1-1.5 মাস আগে ঘটনা। আমার সুমাইয়ার আর রাত্রি এক ক্লাসই সেকশনে। হঠাৎ ক্লাস শেষ হতেই স্যার বেরিয়ে গেলেন। আমার ব্যাগ গুছাতে দেরি হয়ে গেল বিধায় রাত্রি আর সুমাইয়াও আগে আগে বেরিয়ে গেল ক্লাস থেকে। আমি তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে খানিকটা দৌড় দিয়ে ক্লাস থেকে বের হতেই স্ট্যাচুর মতো দাঁড়িয়ে পড়লাম। মুহূর্তেই আমার চোখে মুখের সামনে বাংলা চলচ্চিত্রের সেই অতি পরিচিত কাহিনী, যেখানে নায়ক নায়িকার সাথে অজান্তে ধাক্কা খায় আর নায়িকার হাত থেকে বই পড়ে গেল। সেটা তুলে দিতে দিতে সরি বলে। এই অংশটুকুন মঞ্চায়িত হলো। আমি মুখ হাঁ করে একবার চোখ বুজে দিচ্ছি, আবার খুলে দিচ্ছি। আসলে নিজেকে বিশ্বাসই করতে পারছি না যে চোখের সামনে বাংলা সিনেমা মঞ্চায়িত হলো। এখানে নায়ক আর নায়িকার চরিত্রে রয়েছে যথাক্রমে তুর্য আর রাত্রি। রাত্রির হাতে আগে কখনো বই দেখিনি, সবসময় ব্যাগেই রাখে। আজকে কাকতালীয়ভাবে হাতে বই ছিল আর ধাক্কা লাগতেই কি সুন্দর বইগুলো পড়ে গেল। আর আমাদের নায়ক তুর্য নায়িকার চোখে এতটাই ডুবে গেছেন যে না তাকিয়ে হাত বাড়িয়ে বই খুঁজছে। এদিকে সুমাইয়া রাগে অগ্নিমূর্তি ধারণ করছে। অন্যদিকে আমি এত কিছু আমার চোখের সামনে দেখে ঘটতে দেখে উইদাউট এক্সপ্রেশনে দাঁড়িয়ে আছি। কিছু সময় দুজন মেঝেতে হাঁটু ভর দিয়ে চোখে চোখ রেখে শব্দহীন আলাপ পরিচিতা করলো। তারপর তুর্য বইগুলো তুলে দিতে দিতে উঠে দাঁড়িয়ে বলল, আই এম সরি। রাত্রি হাত বাড়িয়ে বইগুলো নিয়ে তুর্যকে একটা লাজুক হাসি উপহার দিল। অবাধ্য চুলগুলো কানে গুজে দিতে দিতে বলল, ইটস ওকে। ওদের এমন চোখাচোখি আর হাবভাব দেখে আমার একটা গান গাইতে ইচ্ছে করছে। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুখটি তোমার, একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। এদিকে আরেকজনেরও চোখের পলক পড়ছে না। অবশ্য না পড়ার কারণ হলো পলকহীন মানুষ দুইটা এই দুইজনের উপর খুব রেগে আছে। এতটাই রেগে আছে যে ওদের খুন করতেও দ্বিতীয়বার ভাববে না। নিজেকে খুনির জায়গায় দাঁড় করাতে প্রস্তুত মানুষটা হলো সুমাইয়া। রাগে ওর মুখখানা লাল টমেটোর মতন দেখাচ্ছে। দাঁতে দাঁত চেপে ওদের সব কাহিনী দেখে আমার দিকেও এক ঝলক তাকালো। তারপর রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল। আমি সুমাইয়ার রাগ কমাতে ওর পিছু নিলাম। পিছন থেকে ডাকতেও শুরু করলাম, সুমো পাখি, সুমো পাখি। কিন্তু কে শুনে কার ডাক? পেতনিটা একবারও ফিরেও তাকালো না আমার দিকে। আমার ডাক সম্পূর্ণরূপে উপেক্ষা করে চলে গেল। ওই ঘটনার পর থেকে সুমাইয়া তো রাত্রিকে একদমই সহ্য করতে পারে না। আর ভুলেও যদি তুর্য আর রাত্রিকে একসাথে দেখে তাহলে সুমাইয়ার মাঝে আগ্নেয়গিরির রূপ দেখা যায়। এদিকে আমার মাঝে চাপা খুশির। সত্যি বলতে ওদের তিনজনের এসব কর্মকাণ্ড আমার কাছে ছোটখাটো একটা বিনোদন মনে হয়। তুর্য হলো সুমাইয়ার আপন চাচাতো ভাই। ওদের দুজনেরই সম্পর্ক আপন ভাই বোনের মতোই।
তুর্য সোমাইয়ার চেয়ে 1 বছরের বড়। গান টান করে, তবে তুর্যের হাব ভাব কেমন যেন কবি কবি লাগে আমার কাছে। কালো ফ্রেমের একটা চশমা থাকে চোখে, মাথার চুলগুলো সর্বদাই অগোছালো আর অন্য মনস্ক হয়ে কি যেন ভাবতে থাকে সারাক্ষণ। তুর্যের এসব আচরণে আমার তুর্যকে কবি মনে হয়। তবে ব্যক্তিগতভাবে তুর্য কবিতা লিখবে সে কথা চিন্তা করা আর আমার চাঁদে যাওয়া এক কথা। কারণ সে গান পছন্দ করলেও কবিতা একদমই পছন্দ করে না। কবিতা পছন্দ না করার কারণটা অবশ্য আমার জানা নেই। সুযোগ পেলে একদিন জিজ্ঞেস করতে হবে। তুর্য এসেও রাত্রির সাথে শব্দবিহীন আলাপ পরিচিতা করছে, কিন্তু এভাবে আর কতক্ষণ? তাই নীরবতা ভেঙে তুর্য রাত্রিকে জিজ্ঞেস করলো, কেমন আছেন? কি জন্য নাম আপনার? রাত্রি হালকা হেসে জবাব দিল, রাত্রে। রাত্রে। নাইস নেম। আরেক দফা হালকা হাসি দিয়ে ছোট্ট করে জবাব দিল, থ্যাঙ্কস। আমার আবার নাম মনে থাকে না, সো নেক্সট টাইম যেন আপনাকে কষ্ট করে না বলতে হয়, তাই একটা গান দিয়ে আপনার নামটা নিজের কাছে গুচ্ছিত করে রাখতে চাই। কথাগুলো বলেই তুর্য গানের সুর দিল, রাত্রে নিজুম, চোখে নেই ঘুম, তোমাকে ভেবে ভেবে কাটায় প্রহর, চাপা কান্নার সুর বুকের ভেতর, আমার হলে না তুমি, হয়ে গেলে পর। তুর্যের গানের গলা সত্যিই খুব সুন্দর। ছেলে হোক বা মেয়ে, তুর্যের কণ্ঠে গান শুনলে একবার হলেও বলবে অসাধারণ। চুপচাপ সবাই গানটা শুনছি। রাত্রি গানের সুরে সুরে হয়তো হারিয়ে গেছে সুরের ভুবনে। এই কাঠফাটা রোদের তেজেও গানের সুরে বসন্ত এসে যেন উকি দিচ্ছে রাত্রির মনে। অন্যদিকে ক্রোধে নিজের মাঝে কালবৈশাখী ঝড় অনুভব করছে সুমাইয়া। তবুও আজ কেন যেন কোনো প্রতিক্রিয়া ব্যক্ত না করে চুপটি করে বসে আছে। গান থামিয়ে তুর্য রাত্রিকে উদ্দেশ্য করে বলল, গান আমার ভীষণ পছন্দ, যদিও গানের গলা খুব একটা ভালো নয়, তবে প্রায় গান গেয়ে থাকি। রাত্রি শান্ত গলায় জবাব দিল, খুব একটা নয়, আপনার গানের গলা খুবই সুন্দর। গত অনুষ্ঠানেই আমি প্রথম আপনার গান শুনেছিলাম, খুব ভালো লেগেছিল আমার কাছে। আর যে গানটা পরিবেশন করেছিলেন সেটা আমার ভীষণ পছন্দের একটা গান ছিল। তুর্য এতটা সময় দাঁড়িয়েছিল, এখন রাত্রির মুখে নিজের প্রশংসা শুনে চেয়ার টেনে বসলো। ভালো করে শুনবে বলে চেয়ারে হেলান দিয়ে চোখের চশমাটা ঠিক করে রাত্রিকে জিজ্ঞেস করলো, কোন গানটা? রাত্রি কিছু বলার আগে সুমাইয়া বলে উঠল, তুই কি থামবি? আরে চুপ কর তো, গানের মর্ম তো এক বিন্দুও বুঝিস না। তাও কথা মনে গান টান শুনে বলে ওর সাথে একটু আধটু গান নিয়ে কথা বলা যায়। তুই তো পুরাই নিরামিষ তরকারি, যা মাঝে মাঝে নেওয়া যায়, সব সময় না। কি বললি তুই আমায়? ধ্যাত, চুপ কর তো। এতদিন পর কাউকে পেলাম যার কাছে কিনা আমার গান ভালো লেগেছে। তুই বসে বসে আজারা কথায় কান ভরা। আমি গেলাম। সুমাইয়া ব্যাগ কাঁধে ঝুলিয়ে ক্যান্টিন থেকে হন হন করে বেরিয়ে গেল। ওর রাগে আমাদের মাঝে বিন্দু মাত্র প্রভাব পড়েনি। শুধু তুর্য একটু অবাক হয়ে ওর দিকে তাকিয়ে বলল, আরে আজব তো। আমি তো এমন ভাব নিয়ে বসে আছি যেন সুমাইয়া এখানে ছিলই না। আসলে আমার নিজেরই মনের উপর শনি লেগে আছে তো, ওকে আবার কি বলবো। আমাকে উদ্দেশ্য করে তুর্য বলল, এটা কি পাগল নাকি? আমি বেশ শান্ত গলায় বললাম, আপনার বোন, আপনি জানেন না তো আমি এখানে কি বলবো। তাও ঠিক, যাগ্গে ওসব কথা। তা কি যেন বলছিলাম? ও হ্যাঁ, তা কোন গান? রাত্রি প্রত্যুত্তরে কবিতার মতো করে গানটা বলতে লাগলো। ও আচ্ছা, তা এখন কি আবার শুনতে চান? আপনার যদি গানের সুর দিতে আপত্তি না থাকে তবে আমার শুনতে কেন আপত্তি হবে? হঠাৎ করে আমি বলে উঠলাম, আমার আপত্তি আছে। আমার কথায় দুজনেই গোল গোল চোখে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কিসে আপত্তি? আমি হ্যাবলাকান্তর মতো একটা হাসি দিয়ে বললাম, এমনিতেই বলেছি। রাত্রি আমায় বলল, কথা মনে ফাজলামি না করে গানটা শুনতে দাও।
ভাবলেশহীনভাবে বললাম, ওকে। চোখ বুজে তুর্য গানের সুর তুলল। ঘুম ভেঙেছে 10 মিনিট আগেই, কিন্তু এখনো বিছানায় পড়ে আছি। আজকে আমার ছুটির দিন, শুধু ইউনিভার্সিটি নয়, নীল ভাইয়ার কাছে টিউশনিও অফ আমার আজকে। শুক্রবার দিনটা আমার কাছে যেন ঈদের দিন। সপ্তাহে এই একটা মাত্রই দিনই আমার জন্য প্যারামুক্ত দিন। অনেক বেলা করে ঘুমালেও কেউ কিছু বলে না, এমনকি নীল ভাইয়াও না। ঘড়ির কাঁটা 9টার ঘর ছুঁই ছুঁই করছে। ঘুম ভাঙার পর শুয়ে থাকতেও ইচ্ছে করে না, তাই এখন আর বিছানায় এপাশ ওপাশ করেও খুব একটা ভালো বোধ হচ্ছে না। তাই বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে নিলাম। নাস্তা করব বলে ডাইনিং রুমে চলে এলাম। চেয়ার টেনে বসে মিতালিকে ডাকতে শুরু করলাম। মিতালি, মিতা প্লাস আলি, মিতালি। এই মেয়ে একটাকে কখনো সাড়া দেয় না। আমি ডেকে ডেকে যেন হয়রান না হই, তাই ওর নামের সন্ধি বিচ্ছেদ করে সেটা দিয়েও ডাকতে থাকি। ওর সেটা মোটেও বোধগম্য নয়, আমি তা ভালোই বুঝতে পারি, তবুও ডাকি একটু বিনোদনের লোভে। মিতালি আমাদের পরিবারে অনেকদিন যাবত আছে, তাই ওর প্রতি একটা মায়া জন্মে গেছে। কিন্তু শুনেছি ওর পরিবারে নাকি ওর বিয়ে দেবে বলে সম্বন্ধ দেখছে। সপ্তাহখানেক আগে ওর মা এসেছিল। পরিবারে মা ছাড়া মিতালির কেউ নেই। বাবা আছেন, কিন্তু না থাকার মতন। মিতালির বয়স যখন 4 মাস, তখন ওর বাবা দ্বিতীয় বিয়ে করে ওর মাকে ফেলে রেখে চলে যায়। মিতালির মায়ের মুখে তারই জীবন কাহিনী শুনেছিলাম যখন আমার মা আর জেঠিমার কাছে বলেছিলেন। আমার ভীষণ খারাপ লেগেছিল তার কথাগুলো শুনে। মিতালি এসে আমার সামনে দাঁড়িয়ে অহেতুক হাসতে শুরু করলো। ওর লজ্জা মাখা হাসি আমার সৃষ্টি করলো অহেতুক কৌতূহল। আর আমার কৌতূহল মেটাতে ওকে জিজ্ঞেস করলাম, এত খুশি কেন তুই? ব্যাপার কি রে? খুশি না আপুমনি, শরম করতাছে। খেতে খেতে বললাম, ওই হলো, তার শরম করার কারণটা কি? আম্মাই আইছিল ওই দিন। জানি তোকে নাকি বাসায় নিয়ে যেতে চায়। খুব সম্ভবত তোকে পাত্রপক্ষ দেখতে আসবে। হঠাৎই জিহ্বায় কামড় দিয়ে বলতে লাগলো, আর কয়েন না আপুমনি, শরম করে তো। মিতালির মাত্রাতিরিক্ত লজ্জা দেখে আমি নিরাশ গলায় জিজ্ঞেস করলাম, লজ্জার কি আছে? তোকে দেখতে আসছে, বিয়ে করতে তো নয়। আমার করলে কি করুম কন? অবাক হয়ে, কি করলে? ইশাল্লাহ আপুমনি গো, শরম শরম। হায় রে, যা তো, আর লজ্জা পেতে হবে না। আমার খুব ক্ষুধা পেয়েছে, নাস্তা নিয়ে আমার জন্য। আইসা। ইংরেজি বিষয়টা হয়তো ততটাও জটিল নয়, আমার কাছে যতটা জটিল মনে হয়। ইংরেজি বইয়ের পাতায় নজর দিতেই আমার চোখে যেন লাল, নীল, সাদা, কালো দেখতে শুরু করি। সর্বোচ্চ 5 মিনিট মনোযোগ ধরে রাখতে পারি ইংরেজি বিষয়ে। এরপর আমার কি হয় আল্লাহ মালুম। কালকে নীল ভাইয়া বেশ কিছু পড়া দিয়েছিলেন ইংরেজির উপর। আজকে যেহেতু ছুটি আছে, তাই ভাবলাম পড়াগুলো শেষ করে ফেলি। বইয়ের পাতায় আমার স্থির দৃষ্টি, কিন্তু মনটা নড়বড়ে হয়ে আছে। চোখের সামনে ইংরেজি বই মিলে রেখেছি, কিন্তু চোখে ভাসছে চুরির ছবি। কালকে চুরির কিছু ছবি গুগল থেকে ডাউনলোড করেছিলাম। আমার ফোনের গ্যালারিতে ভরে আছে অসংখ্য চুরির ছবিতে। প্রায়শই সেগুলো দেখে মন ভরাই। আমার রুমের দরজার দিকে পেছন দিয়ে পড়ার টেবিল, বইয়ে মুখ গুজে আছি আমি। হঠাৎ কেউ পেছন থেকে বলে উঠল, কি রে কথামণি, কি করছিস? পেছন ঘুরে তাকিয়ে দেখি সুমাইয়া দাঁড়িয়ে আছে। আমি হাসি মাখা মুখে বললাম, আরে তুই আয় আয়, ভিতরে আয়। তা হঠাৎ কি মনে করে এই সকাল সকাল আমার বাড়িতে তোর পায়ের ধুলো দিলি? আমার পাশেই বিছানায় বসতে বসতে বলল, কি যে বলিস না তুই, আর সকাল সকাল কোথায় পেলি? ঘড়ি দেখা কি ছেড়ে দিয়েছিস? তাকিয়ে দেখ, 11টা বাজতে চললো। লেকচার না দিয়ে আসল কথা বল। এই কথা বলেই
সুমাইয়ার মুখখানা মলিন হয়ে গেল। মাথা নুয়ে ধীরে ধীরে বলতে লাগলো, তোকে বলেছিলাম না আমার বিয়ের কথাবার্তা চলছে। হ্যাঁ, এবার মনে হচ্ছে বিয়েটা হয়েই যাবে। এই কথা বলতে এসেছিস? আমার দায়সারা ভাব দেখে সুমাইয়া চমকিত নয়নে জিজ্ঞেস করলো, এভাবে কেন বলছিস? তো কিভাবে বলবো বল? এই পর্যন্ত পাঁচজন পাত্র এসে তোকে দেখে গেছে, আর প্রতিবারই তুই এসে আমায় বলেছিস এবার বোধহয় বিয়ে হয়ে যাবে, এবার বোধহয় বিয়ে হয়ে যাবে। এই কথা শুনতে শুনতে আমার কান হাঁপিয়ে উঠেছে। এখন ট্রাই সামথিং নিউ। আর চোখে তাকিয়ে রাগী ভাব নিয়ে বলল, তুই আমার সাথে ফাজলামি করছিস? না তো, ফাজলামি কেন করবো? আজব তো। প্লিজ কথামণি, ফাজলামি না করে কোনো সলিউশন দে। সুমো পাখি, আমি তোকে কি করে সলিউশন দেব? এইটুকু কথা বেশ শান্ত গলায় বলে হঠাৎই রাগী ভাব নিয়ে বললাম, আমি কি সলিউশনের বস্তা নিয়ে বসেছি? হ্যাঁ, এইসব নিয়ে একদম আমার সাথে কথা বলবি না, কারণ তোর বিয়ে এই জীবনেও হবে না। বিস্ফোরিত চোখে তাকিয়ে, কেন কেন? এটা কথামণির ভবিষ্যৎবাণী, তাই বলেই আমি হাসতে শুরু করলাম। আমার হাসিতে রেগে গিয়ে সুমাইয়া বলল, দেখ, তোকে আমি আর কখনো আমার বিয়ের কথা বলবো না, এমনকি বিয়েতে ইনভাইটও করব না। ভাবলেশীন ভাবে বললাম, হলে তো করবি তাই না? হবেই না, সো এসব নিয়ে ভাবিস না। আবারও হাসতে শুরু করলাম। আমার হাসি দেখে সুমাইয়া আর চোখে তাকিয়ে বলল, খুব বেশি কিন্তু করছিস বলে দিলাম। দেখ, হাসি থামাতো, কাজের কথা শোন এবার। হ্যাঁ বল। নুহাস পল্লীতে যাওয়া নিয়ে কি ব্যবস্থা করলি? কি করব? কি করবি মানে? পারমিশন নিবি না নাকি? ও হ্যাঁ, মা বাবা তো রাজি, তবে ডাইনোসরকে বলা হয়নি। অবাক হয়ে, ডাইনোসর মানে? হঠাৎই কি যেন মনে পড়তেই হাসতে হাসতে বলল, এবার আমার ভবিষ্যৎবাণী শোন। আর ভবিষ্যৎবাণীটা হলো, তোর ডাইনোসর তোকে পারমিশন দিবে না। ইস, তোকে যদি মানা করে দেয় তাহলে তোকে দেখিয়ে দেখিয়ে নুহাস পল্লীতে যাব আর লুঙ্গি ডান্স দেব। আমি মুখ মলিন করে জিজ্ঞেস করলাম, আমার কষ্টে তুই লুঙ্গি ডান্স দিবি কেন রে? আমি কি তোর গরম ভাতে পানি দিয়েছি? পানি দিয়েছিস না হানি, সেটা বরং তুই নিজেই ভেবে দেখ, আর পারমিশন নেওয়ার ব্যবস্থা কর। আমি এখন যাই। সে কি, এখনই চলে যাবি? হ্যাঁ, একটু পার্লারে যাব। তাচ্ছিলের সুরে বললাম, আহারে ঠিক আছে, যান যান পার্লু গার্ল। পার্লু গার্ল মানে? সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিনই আপনি পার্লারে থাকেন, তাহলে পার্লু গার্ল বলবো না তো কি বলবো? আমার কথায় হালকা হেসে সুমাইয়া বলল, হায় আল্লাহ, এসব নাম তোর মাথায় ছাড়া কারো মাথায় আসবে না। কজ আই অ্যাম এক্সট্রাঅর্ডিনারি। বাট নীল ভাইয়ের কাছে অর্ডিনারিও নয়, সো ভাব কম দেখা। আর সব সময় ওই ডাইনোসরের নাম কেন নিস? আর কত নাম দিবি তুই ভাইয়াকে? যে পরিমাণ প্যারা দেয় সেই তুলনায় এই নাম কিছুই না। ঠিক আছে, তুই বসে বসে নাম রাখ ভাইয়া, আমি গেলাম। আচ্ছা, সাবধানে যাস। ঘড়ির কাঁটা এখন 3টার ঘরে। এদিকে আমার পেটের ঘড়িতে 12টা বাজে। ক্ষুধায় পেটে মহাভারত শুরু হয়ে গেছে, কিন্তু হনুমানের নাতির কোনো খবর নেই। সকালে অবশ্য ভাইয়া বলে গিয়েছিল আমার ফিরতে দেরি হবে, তুই দুপুরে খেয়ে নিস। বেশি পাকনামি করে জবাব দিয়েছিলাম, সমস্যা নেই ভাইয়া, আপনি এলে তারপরেই খাবো। এতক্ষণ ওয়েট করতে তোর কষ্ট হবে। মুরগির ছানার মতো খেলেও তো ক্ষুধা সহ্য করতে পারিস না, তাই ক্ষুধা না নিতিয়ে খেয়ে নিস। আমি মুরগির ছানা? অসহ্য। ভাইয়ার এসব কথায় খানিকটা রাগ অনুভব করলেও শান্ত গলায় বললাম, না ভাইয়া, আমার সমস্যা হবে না। ঠিক আছে তাহলে। সকালের ভুলের মাসুল দিতে হচ্ছে ক্ষুধার্ত পেটে। আর আমি এতটাই বোকা যে হালকা কোনো খাবারও খাইনি সকালে নাস্তা করার পর। হালকা কিছু খেয়ে নিলে কি হতো? দেখ, এখন না খেতে পারবো আর না অপেক্ষা করতে পারবো। 10-15 মিনিট পর মিতালি রুমে এসে বলল,
আপুমনি তাড়াতাড়ি আসেন, নীল ভাই ভাত খাইতে ডাকে আপনারে। খাওয়ার কথা শুনে মনে অনেকটা শান্তি বোধ করছি। খুশি মনে জবাবে মিতালিকে বললাম, ঠিক আছে তুই যা। এই বলে চটপট বিছানা ছেড়ে দাঁড়িয়ে ডাইনিং রুমে দিকে পা বাড়ালাম। ডাইনিং রুমে এসে দেখি ভাইয়া আমার জন্য খাবার রেডি করছেন অনেক আগে থেকেই। দুজন একসাথে খেলে ভাইয়া আগে আমার খাবার দিবেন, তারপর নিজের জন্য নিবেন। প্রকৃতপক্ষে ভাইয়া খুব একটা রাগী নন, কিন্তু তার গম্ভীরতা আমাকে সবসময় আতঙ্কিত করে রাখে। নীল ভাইয়ের স্নেহ আর শাসন দুটোই সমানুপাতিক, তবে শাসনগুলো আমার পছন্দ নয় বলে আমি ভাইয়াকে কত শত আজগুবি নাম উপহার দিয়ে থাকি। চেয়ার টেনে ভাইয়ার পাশে এসে বসে পড়লাম। চেয়ারে বসতেই এক গ্লাস পানি এগিয়ে দিলেন। আমি কি জোর করছিলাম আমার জন্য বসে থাকতে? না মানে ভাইয়া, আপনার সাথে খাবার খাওয়াটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, তাই ভেবেছিলাম আপনার সাথেই বরং খাবো। অভ্যাস করিস না, অভ্যাসে পরিণত হলে কিন্তু ভবিষ্যতে সেই অভ্যাস নষ্ট করতে তোকে বেগ পেতে হবে। ভাইয়ার কথার জবাবে আমি নীরব হয়ে রইলাম, কারণ এখানে আর কি বলবো। তবে এইটা ঠিক, উনি আমার অভ্যাসে পরিণত হয়ে গেছেন অনেক আগেই। খেতে খেতে হঠাৎ মনে পড়লো নুহাসপল্লীতে যাব, সেটা ভাইয়াকে বলা হয়নি। ইতস্ত করে ভাইয়াকে ডাকলাম, ভাইয়া। উনি খাবারের প্লেটে দৃষ্টি রেখেই জিজ্ঞেস করলেন, কি? ভার্সিটি থেকে আমাদের নুহাসপল্লীতে নিয়ে যেতে চায়, এটাতে মার্কসও আছে। কত তারিখে? 14ই ফেব্রুয়ারি। কিঞ্চিত অবাক হয়ে, 14ই ফেব্রুয়ারি? জি ভাইয়া। কখন যেতে হবে আর কাকু কাকিমা পারমিশন দিয়েছেন? হ্যাঁ ভাইয়া, বাবা মা পারমিশন দিয়েছেন, আর সকাল 9টার আগে ভার্সিটিতে উপস্থিত থাকতে হবে। 1-2 মিনিট ভাইয়া, কি যেন চিন্তা করলেন, তারপর আমাকে বললেন, ভার্সিটিতে এসে আমাকে কল করবি, আমি গিয়ে তোকে নিয়ে আসবো। হয়তো তোর ফিরতে রাত হতে পারে, আর রাত করে একা একা আসার কোনো প্রয়োজন নেই। অবাক খুশি হয়ে, তার মানে আমি যাচ্ছি ভাইয়া? না করে তোর গোমরা মুখ দেখার শখ নেই, এমনিতে পেতনি মতো তোর চেহারা, মুখটা গোমরা করলে তো পুরো শাকচুন্নির মতো লাগে। এখন তাড়াতাড়ি খাওয়া শেষ কর। এই বলে খাওয়া দাওয়া শেষ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। একদিকে খুশিতে গপ গপ করে খেতে লাগলাম আমি। ভাইয়া রুমের দিকে পা বাড়িয়ে হঠাৎ আমার দিকে ফিরে আমাকে বললেন, শোন, সুমাইকে জিজ্ঞেস করিস তো কোন রঙের লুঙ্গি পরে লুঙ্গি ডান্স দিবে। ঠিক আছে ভাইয়া। আমি খেতে ভাইয়াকে উত্তর দিলাম, কিন্তু হঠাৎ আমার মনে প্রশ্ন জাগলো, ভাইয়া সুমাইয়ার লুঙ্গি ডান্সের কথা কি করে জানলো? তার মানে কি উনি সকালে আমাদের সব কথা শুনেছিলেন? হায় আল্লাহ, তাহলে তো এটাও শুনেছেন হয়তো যে আমি ভাইয়াকে ডায়নাসোর বলেছি। ভাইয়ার কথায় এতটাই অবাক হলাম যে আমার খাওয়া বন্ধ হয়ে গেল। মনের মাঝে কত শত ভয় নিয়ে শুকনো একটা ঢোক গেলে তাকিয়ে রইলাম ভাইয়ার দিকে। উনি চেয়ারে 2 হাতে ভর দিয়ে আমার দিকেই তাকিয়ে আছেন। চোখাচোখি হতেই ভুরু নাচিয়ে ইশারায় জিজ্ঞেস করলেন, কি? প্রতি উত্তরে আমি নাসূচক মাথা নাড়ালাম, আর ভাইয়া সোজা হয়ে দাঁড়িয়ে বললেন, পেতনি। তারপর চলে গেলেন এক মুহূর্ত দেরি না করে। আমি ভাইয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে মুখে ভেঙচি দিয়ে মনে মনে বললাম, ইস পেতনি, নিজে কি হনুমানের নাতি। খাওয়ায় মন দিয়ে বিড়বিড় করতে লাগলাম, যাক বাবা, আমাকে কিছু বলেননি উনি। আমি তো ভেবেছিলাম আজকে আমার কপালে শনি এসে ভর করবে, কিন্তু শনিটা আমার দিকে এসেও মর নিল। হনুমানের নাতে অতটাও খারাপ নয়, তবে সম্পূর্ণ ভালোও নয়। একা একা বিড়বিড় করতে করতে শুনে মা এসে জিজ্ঞেস করলেন, কিরে একা একা কার সাথে কথা বলছিস? আমার আমির সাথে মা। মানে? হালকা হেসে বললাম, কারোর সাথে না মা, আমার সাথেই আমি কথা বলছিলাম। পাগল মেয়ে, এখন খাওয়া শেষ কর তাড়াতাড়ি, নীলের অপেক্ষায় তো কত বেলা করে ফেলেছিস। এই যে শেষ তো। ঠিক আছে, তাহলে এবার ঘুরে যা।
আমি রুমে যাব বলে উঠে দাঁড়াতেই মা ডাকতে শুরু করলো মিতালিকে। মিতালি, মিতালি। মেয়েটা মনে হয় টিভি দেখছিল। কাজের ফাঁকে সুযোগ পেলেই টিভি নিয়ে বসে পড়ে। সিরিয়ালের এত পাগল যে সারাদিন সিরিয়াল দেখবে আর সিরিয়ালের ডায়লগ বলতে থাকবে। ওর এসব ডায়লগ শুনে মাঝে মাঝে ইচ্ছে করে ওকে দিয়ে সিরিয়ালের কাজ করিয়ে নিতে। সিরিয়াল দেখে কি মজা পায় কে জানে। সেদিন তো সিরিয়াল দেখে গিয়ে একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছিল। রাত 8টা মিতালি তার প্রিয় সিরিয়াল জীবনসাথী দেখার জন্য মাত্র টিভি রিমোটটা হাতে নিল। যেই না টিভি অন করবে ঠিক তখনই নীল ভাইয়া ডাক কানে এলো মিতালির। মিতালি, মিতালি। হাতে রিমোট নিয়ে দাঁড়িয়ে উসকুস করছে মিতালি, টিভি অন করবে কি না। নীল ভাইয়ার ডাকে সাড়া দিতে ভাইয়ার রুমে যাবে এসব ভাবতে লাগলো। কয়েক সেকেন্ড দোটানায় ভুগে টিভি রিমোট রেখে ভাইয়ার রুমে এসে জিজ্ঞেস করলো, ভাই ডাকছেন আমারে? কি করছিলি? হ্যাবলাকান্তর মতো একটা হাসি দিয়ে জবাব দিল, না মানে কিছু না ভাই। গম্ভীর গলায়, সিরিয়াল দেখছিলি? সিরিয়াল পাগলি মিতালির খবর মোটামুটি সবারই জানা আছে। তবে ওর টিভি দেখা নিয়ে বাসার কেউই কিছু বলে না, কারণ নিজের কাজটুকু যথাযথভাবে শেষ করেই টিভি নিয়ে বসে থাকে। ভাইয়ার প্রশ্নের জবাবে মিতালি বলল, হ্যাঁ ভাই। পরে দেখিস, এখন এক গ্লাস লেবুর শরবত বানিয়ে নিয়ে আয়, তারপর যত খুশি সিরিয়াল দেখ। আচ্ছা ভাই। বলেই কিচেনে দৌড় দিয়ে দিল মিতালি। ওর দৌড় দেখে নীল ভাইয়া পেছন থেকে বলে উঠল, আরে সাবধানে যা, তোর সিরিয়াল কেউ নিয়ে নেবে না। কে শুনে কার কথা। মিতালি এক দৌড়ে চলে এলো কিচেনে। ওর চিন্তা হলো ঝটপট শরবত বানিয়ে ভাইয়াকে দিয়ে তারপর সিরিয়াল দেখতে বসবে। তড়িঘড়ি করে শরবত বানিয়ে ফেললো। তারপর ভাইয়ার রুমে এসে বলল, ভাই আপনার শরবত। শরবতের গ্লাস বাড়িয়ে দিতেই সেটা হাতে নিয়ে ভাইয়া বলল, যা এবার গিয়ে তোর সিরিয়াল দেখ, যত ইচ্ছা হয়। মুখের সবকটা দাঁত বের করে হাসি দিয়ে ভাইয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো। তারপর ছোট্ট করে জবাব দিল, আচ্ছা ভাই। খুশিতে আত্মহারা হয়ে মিতালি ড্রয়িং রুমে চলে এলো টিভি দেখতে। টিভি অন করতে পারেনি, তার আগে ভাইয়ার আবার ডাক শুরু করলেন, মিতালি, মিতালি। এবারে ডাকগুলোতে ভাইয়ার কণ্ঠস্বর বেশ গম্ভীর শোনাচ্ছে। তাই মিতালি দেরি না করে ভাইয়ার রুমে এসে কাপা কাপা গলায় জিজ্ঞেস করলো, ভাই ডাকছেন আমারে? কিঞ্চিত রাগী ভাব নিয়ে শরবতের গ্লাসটা মিতালিকে দেখিয়ে ভাইয়া জিজ্ঞেস করলেন, এটা কি বানিয়েছিস তুই? থতমত খেয়ে বলল, কেন ভাই? লেবুর শরবত। লেবুর শরবত? হ ভাই, লেবুর শরবতই তো। ভাইয়ার রাগের মাত্রা বাড়তে লাগলো। কোনো রকমের রাগটা চেপে বলতে লাগলেন, আমি শরবতে চিনি দিতেই বারণ করি, আর তুই কিনা এক গাদা লবণ দিয়ে শরবত বানিয়েছিস। হাই আল্লাহ, এইটা কি কোন ভাই? লবণ দিছি? মিতালির পাল্টা প্রশ্নের জবাবে ভাইয়া মুখ খিচিয়ে চুপ করে রইলেন। তারপর প্রশ্ন গলায় বললেন, মাকে গিয়ে বল আমি ডাকছি। ভাই আমি নতুন করে। মিতালিকে কিছু বলতে না দিয়ে বললেন, তোকে যা বলেছি সেটা কর। মলিন মুখে জবাব দিল, আচ্ছা ভাই। এই বলে মিতালি চলে গেল জেঠিমাকে ডাকতে। আমাকে বকাবকি করলেও আজ পর্যন্ত ভাইয়া মিতালিকে বকাবকি করেননি। অনেক বড় অপরাধ করলেও ভাইয়ার এই দিকটা আমার খুব ভালো লাগে, কিন্তু আমাকে বকা দেন সেটা মোটেও ভালো লাগে না আমার। আমাদের চারপাশ অনেক মানুষ আছেন যারা সামান্য বিষয় নিয়ে গৃহকর্মীর সাথে খারাপ আচরণ করেন, এমনকি মারধরও পর্যন্ত করেন। কিন্তু সামান্য বিষয় নিয়ে গৃহকর্মীর সাথে এসব আচরণ করা অবশ্যই কাম্য নয়। বাবা, আমার একজোড়া নতুন জুতো লাগবে। ড্রয়িং রুমের সোফায় বসে বাবা টিভিতে নিউজ দেখছেন, আর বাবার পাশেই দাঁড়িয়ে আছি আমি। আমার বাবার বয়স 48 ঊর্ধ্বে, কিন্তু দেখলে মনে হয় না এত বয়স তার। এখনো বেশ লাগে বাবাকে। শুনেছি যুবক বয়সে নাকি বাবা বেশ সুদর্শন ছিলেন। বাবার বন্ধু
দুলাল রহমান নাকি বাবাকে অক্ষয় কুমার বলে ডাকতেন। নিজের বাবা বলে বলছি না, আমার বাবা যুবক বয়সে সত্যিই সুদর্শন ছিলেন। বাবা টিভি দেখতেই নিমগ্ন। কেউ একজন যে তার পাশে দাঁড়িয়ে আছে এবং তাকে কিছু বলছে সেটা যেন উনি টেরই পাননি। আমি বাবাকে আবার বললাম, বাবা তুমি কি শুনছো? টিভি দেখতে দেখতেই বাবা বলল, হ্যাঁ বল। বাবা আমি তো সেই তখন থেকে বলেই যাচ্ছি, তুমি তো শুনছো না। আমাকে পাত্তা না দিয়ে বাবা টিভি দেখতে ব্যস্ত হয়ে পড়লেন। বাবা সবসময় নিউজ দেখতে নিলে আশেপাশে কোনো মনোযোগ রাখেন না, নিউজের সব মনোযোগ দিয়ে রাখেন। বাবার নিউজ দেখাকালীন যদি চোর এসে বাবার সামনে সব চুরি করে নিয়ে যায়, তবুও বাবা নিউজ থেকে মনোযোগ সরিয়ে চোরকে আটকাবেন না, আবার পুলিশও খবর দিবেন না, শুধু নিউজ নিয়েই পড়ে থাকবেন। কয়েক সেকেন্ড চুপটি করে দাঁড়িয়ে বাবাকে পর্যবেক্ষণ করলাম। এই মুহূর্তে বাবার উপর খুব অভিমান হচ্ছে আমার, তাই একটু অভিমানী সুরে বাবাকে বললাম, বাবা তুমি কি আমার কথা শুনবে নাকি আমি জেঠুকে কল করব? জেঠুর নাম বলতেই বাবা টিভির স্ক্রিন থেকে দৃষ্টি সরিয়ে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি বলবি তাড়াতাড়ি বল। তোমাকে বলেছিলাম না আমি নুহাসপল্লীতে যাব? হ্যাঁ যা, কে মানা করছে তোকে যেতে? কেউ মানা করছে না বাবা, সবাই রাজি। তো এখন আবার কি দরকার? নুহাসপল্লীতে নতুন জুতো পরে যেতে চাই, তাই আমাকে জুতো কিনে দিতে হবে। ঠিক আছে কিনিস, আমি তোর মাকে বলে দিব যেন তোকে নতুন জুতো কিনে দেয়। মাকে বলেছি, মা বলেছে তোমাকে নিয়ে যেতে। আমি এবার কেন বাবা? সেটা তুমি মাকে জিজ্ঞেস করনি। এখন জুতো কিনে দেবে কবে সেটা বলো। যাবে যেন কবে? 14ই ফেব্রুয়ারি। আজকে কয় তারিখ? আজকে 6 তারিখ। তাহলে তো অনেক সময় আছে। কে বললো সময় আছে? একদমই নেই, আমাকে তাড়াতাড়ি কিনে দিতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে পরশুদিন কিনে দিব। এখন আমাকে খবর দেখতে দে। আজকে জেঠু বাসায় এলে বলে দিব বাবা। দেখ মা, এমন করিস না তো, বাবার সাথে কেউ এমন করে? অন্য কেউ না করলেও আমি করব বাবা। বলে দাঁত কেলিয়ে তাকিয়ে রইলাম বাবার দিকে। বাবা জেঠুকে ছোটবেলা থেকেই ভয় পায়, কিন্তু জেঠু আমাকে বড্ড ভালোবাসে। আর সেই সুযোগটা নিয়ে বাবাকে জেঠুর ভয় দেখিয়ে নিজের আবদারগুলো পূরণ করি। আসলে বাবার সাথে আমার সম্পর্ক একদম বন্ধুর মতো, তাই আমার এসব ছেলে মানুষিতে বাবা আমাকে বকাবকি করেন না। ওগো সূর্য, সকাল সকাল কেন তুমি আমায় রাঙিয়ে তুলো? ওগো পাখি, প্রভাতে কেন আমায় করো এত ডাকাডাকি?